নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। শনিবার বারবেলায় অপ্রত্যাশিত চমক। রাজনৈতিক মহল কেন কাকপক্ষীয় টের পায়নি, হঠাৎই তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে সারপ্রাইজ। বাবুল সুপ্রিয়, যিনি ঠিক 7 সপ্তাহ আগে এরকমই একটা শনিবারের বারবেলায় রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করেছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর তারপর তোলপাড় শুধু রাজ্য রাজনীতিতে নয়, গোটা জাতীয় রাজনীতিতে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা, তবে সবার আগে যার কাছে যাব তিনি নান আদার দ্যান বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বাবুল, মৌপিয়া কথা বলছি। বাবুল, এই যে চমক, কেউই এটার জন্য প্রস্তুত ছিল না। জল্পনা কল্পনা অনেকদিন চলেছিল, কিন্তু তুমি নিজে দর্থহীন ভাষায় বলেছিলে যে তুমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছ। এমনকি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে স্টার ক্যাম্পেনারের লিস্টে তোমার উপস্থিতি, সেটাও তোমাকে ধনুর্ভাঙা পণ থেকে নড়াতে পারেনি। বলেছিলে তৃণমূল কংগ্রেসের যোগদানের কোনো সম্ভাবনা নেই। কি এমন ঘটলো যে এই মত বদল? দেখো, প্রথমত একটা জিনিস বলি যে আমি ফেসবুক হোক বা কাগজের কলম যেগুলো লিখেছিলাম, তাতে আমি যা লিখেছিলাম সবকটা মন থেকেই লিখেছিলাম, এবং নিশ্চয়ই সেরকম কোনো সলিড ডিসিলিউশনমেন্ট বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেভাবেই বলতে চাও না কেন ঘটেছিল জীবনে। কোথাও মনে হয়েছিল যে যে কাজগুলো আমি করতে চাই সেখানে বলে, কোথাও মনে হয়েছিল যে যে কাজগুলো আমি করতে চাই সেখানে একটা বটলনেক তৈরি হচ্ছে, বা অনেকটা সময় হয়তো নিজেদের মধ্যে খেয়ে নষ্ট হচ্ছে। কিছু একটা মনে হয়েছিল নিশ্চয়ই, যেটা থেকে আমি আমাদের জীবনে যা ঘটে বা যেটা ঘটছে সেই অনুযায়ী আমাদের ইমোশন থেকে আমরা একটা ডিসিশন নিই। তার মানে সেই ডিসিশনটা ইমোশনাল ডিসিশন, তার ঠিক কিন্তু কোনো মানে নেই। অনেক সময় চট করে নেওয়া কোনো ডিসিশন ইম্পালসিভ ডিসিশন হবে, তারও কোনো মানে নেই। তো সেগুলোর ভিত্তিতে আমি ফেসবুকে যা লিখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লিখেছি, সেগুলো এখনো আছে, চিরকাল থাকবে, কোনোদিনই মুছে দেবো না। এবং দায়িত্বের সঙ্গে বলছি যে আমি সত্যিই প্রচন্ড হতাশ হয়েছিলাম, কারণ 7 বছরে আমি যে মেহনত করেছিলাম, আমার কোথাও মনে হয়েছিল যে বাংলার মানুষের প্রতি বায়াসড হয়ে করেছিলাম। নিজে হেঁটে প্রধানমন্ত্রীর কাছে গেছি যে আমাকে ইস্ট মেট্রো 4 বছর বন্ধ হয়ে আছে, আমাকে করতে গিয়ে, এবং তোমরা সবাই জানো যে খুব শিগগিরই সেটা শেষ হয়ে যাবে। আসানসোলে প্রথমবার হয়তো গায়ক বাবু জিতেছিলেন বলে অনেকে বলেছিলেন, সেকেন্ড টাইমে তো আমার কাজ দেখে আমি করতে এসেছিলাম। তো কোথাও আমার একটা মনে হয়েছিল যে আমার যে রাজনৈতিক যে দেখো, বেঞ্চে বসতে ভালো লাগে না যদি কোচের আমার উপর ভরসা না থাকে যে মাঠে আমি 11 জনের মধ্যে প্লেইং 11-এ খেলাবো না, এটা যদি কখনো মনে হয় আমার, তাহলে আমি অন্য ক্লাবে গিয়ে খেলবো, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে বেঞ্চে বসে চুপচাপ ওয়েট করা যে কবে আমাকে দয়া করে মানে আবার খেলতে দেয়া হবে, এটা ঠিক আমি কোনোদিনই করিনি। সেই যখন স্ট্যান্ডার্ড চার্টার ছেড়ে টাঙ্গাইতে বম্বে গেছিলাম, বা ফ্লাইটের ওপর রামদেবজির সঙ্গে দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে আমার নাম লিখে দিন, একটা সিট 100% জিতে দেবো। তখন তো আমি কারোকে জিজ্ঞেস করিনি। এক্ষেত্রে নিশ্চয়ই সেরকম কিছু ঘটেছি, যাতে নিশ্চয়ই সেরকম মোটিভেটিং, সেরকম স্ট্রাইকিং কিছু অপরচুনিটি আমার সামনে এসছে, যাতে আমার মনে হয়েছে যে আমি 7 বছরের যে এক্সপিরিয়েন্সটা রাজ্য মানে কেন্দ্রীয় রাজনীতি থেকে যেটা আমি শিখেছি, আর যে পরিশ্রমটা করেছি, যাতে বলিউড থেকে যাওয়া লোকেরা রাজনীতিতে সফল হয় না এরকম একটা বদনাম আছে, সেটা যাতে আমাকে শুনতে না হয়, সেই যে কাজটা করেছি সেটা যাতে বেশ না হয়, নিশ্চয়ই সেরকম কিছু ঘটেছে। সেই জন্য আমি মমতা দিদি এবং অভিষেক, যেটা ডেরেক ওব্রায়েন আমার খুব ভালো বন্ধু, যেটা আমার সঙ্গে যা কথা হয়েছে, তার থেকে আমার মনে হয়েছে যে ওই পাবলিক লাইফে আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি বাংলার মানুষের কাজের জন্য আমি ইউজ করতে পারবো। তো এটা অ্যাবসলিউটলি এই মুহূর্তে যা ঘটেছে, সেই আমি কমপ্লিটলি বলছি যে আমি বলেছিলাম পলিটিক্স থেকে সন্ন্যাস নিয়েছি। আমি এটাও বলেছি যে আমি কোনো দলকে কোনো ফিলার পাঠাইনি, অন্য কোনো দলে জয়েন করতে চেয়েছি, এরকম কোনো রকমের কথাবার্তা বলিনি। এবং আমার অলরেডি দিল্লি থেকে সমস্ত জিনিসপত্র সরানো হয়ে আইদার বম্বে বা ক্যালকাটায় শিফট করার সমস্ত প্ল্যান হয়ে গেছিল। মানে কি বলবো, দুটো ট্রাক বেরিয়েও গেছে। তো যাই হোক, দ্য পয়েন্ট ইজ দ্যাট আই হ্যাভ রেসপন্ডেড টু আ অপরচুনিটি। একটা অপরচুনিটি আমার সামনে ভালো এসছে। লোকে অনেকে সেটাকে পলিটিক্যাল অপরচুনিজম বলতে পারে, আর দ্যাট ইজ দেয়ার অভিমত। আমাকে সব প্রশ্নের জবাব দিতে হবে না। আমি কি জানি না যে প্রচুর কটাক্ষ দিয়ে আসবে, বা পলিটিক্যাল কম্পালশনের জন্য বাম হোক বা আমার পুরনো দলই হোক, তারা অত্যন্ত কটু ভাষায় আমাকে আক্রমণ করবে। তারা তাদের জায়গায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে কাজ করতে হবে। আমার ওয়ার্কহলিক, এবং আমি যদি কাজ করার অপরচুনিটি পাই, তাহলে যে কোচ আমাকে প্লেইং 11-এ রাখতে চায়, সেই কোচের জন্য আমি খেলবো। ভেরি সিম্পল। এবং মমতা দিদি সেটা আমাকে ওয়ার্মলি সেই সুযোগ দিচ্ছেন, এবং সেটা কি, সেটা দলের প্রেরোগেটিভ, উনি সেটা অ্যানাউন্স করবেন। বাট আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট, ইফ আই নিড টু কাম, ইফ আই যদি আমাকে মানে ধনুর্ভাঙা পণ তুমি বললে, সেটা যদি ভাঙতেই হয়, তাহলে তার রিজনটাও সেরকম সলিড হতে হবে। এক্ষেত্রে আমি সেই রিজনটা দেখেছি, তাই তখন যেমন ধনুর্ভাঙা পণ করেছিলাম,
এখন আমার মনে হচ্ছে যে ইট উইল বি দ্য রাইট ডিসিশন টু 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 টেক আপ দিস চ্যালেঞ্জ এন্ড দি অপরচুনিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাবুল, তুমি যেরকমটা বললে যে এটা তো ঠিকই যে একটা মহল থেকে তো ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে গোটাটাই কি সুবিধেবাদ, এবং এই প্রশ্নও তোলা হচ্ছে যে মন্ত্রিত্ব গেলেই দলের প্রতি অভিমান আসতে পারে, কিন্তু তার জন্য দল বদল, তাহলে কি আসলে নিজের স্বার্থটা সেটা দলের স্বার্থের ঊর্ধ্বে? এই প্রশ্ন অলরেডি উঠতে শুরু করেছে এবং তোমার যেটা সদ্য প্রাক্তন দল সেখান থেকেও ভীষণভাবে উঠতে শুরু করেছে। নিজে আমার প্রাক্তন দল এটা বলবে, এটা নতুন কথা কি? তাদের মধ্যে অনেকে আমাকে এসএমএসও করেছে আবার যে আমরা অবহেলিত বা আমরা কোনোভাবে, কাজে আমি এ আর বিশেষ কিছু বলবো না। ফার্স্ট ইজ ফার্স্ট। আমি এটাই বলবো যে কিসের স্বার্থ আমাকে ঠিক বলতে পারো? আমি তো ফুড সোলজার, আমি তো রাস্তায় লড়ে 7 বছর ধরে রাজনীতি করেছি, আমি তো রাজ্যসভার সদস্য হয়ে যাইনি। ভেরি সিম্পল, আমার কনসেন্স ইজ ক্লিয়ার। এবং আমি তো মানে আমার প্রমোশন 2019-এ সেকেন্ড টাইম আরো 3 গুণ ভোটে জেতার পরে রাজনীতির মাঠে বা রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা যেরকম রাজনীতি করেছি, তাতে ক্ষমতা থাকলে মানুষের উপকার কি বেশি করা যায় এই সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। আর আমার কি মানে গান বাজনাতে কি আমার ইনকাম খুব একটা কম ছিল যে রাজনীতিতে এসে আমি হঠাৎ মানে সৈন্য সামন্ত ছাড়া আমি কি এনজয় করতাম? তো ওই ধরনের কথা অনেকেই বলবে, ডাজন্ট রিয়েলি ম্যাটার টু মি। তো আমি সেটাই যদি মনে করে থাকতাম তাহলে তো মানে কি বলবো, বিজেপিতে কেন্দ্রীয় দলেতেও তো আমাকে পদ দেওয়া হচ্ছিল, তাহলে সেটা নিলেও তো আমি এমপি হিসেবে বড় বাংলাতে ছিলাম, ঠিকই তো ছিলাম। শ্রমিক ভট্টাচার্য যেমন বলছেন যে যখন তুমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানালে যে তুমি খুব অভিমানাহত হয়েছো এবং তুমি আর থাকতে চাইছো না, তুমি সাংসদ থাকবে, সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্ব তোমার বক্তব্যের উপর ভরসা রেখেছিলেন, তোমাকে বিশ্বাস করেছিলেন, তাই তুমি রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে থাকা না সত্ত্বেও তুমি সাংসদ হিসেবে কন্টিনিউ করতে পারছিলে। বিশ্বাস যদি করতেন তাহলে প্লেইং 11-এ নেই কেন? আমি ভেরি সিম্পল, বিশ্বাস যদি করতেন, আমার এবিলিটিতে যদি বিশ্বাস করতেন, তাহলে আমি প্লেইং 11-এ নেই কেন? আমি তো আমার তো যা লিখেছি সবটাই তো ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, আমি তো কোনোটা থেকে পেছিয়ে যাচ্ছি না। আমি আবার বলছি যে প্রত্যেকটা মানুষ, তুমি কপিরাইটার ছিলে, কপিরাইটার হতে হতে একদিন টপ পোস্টে পৌঁছেছো, তো তুমি যদি তার জন্য প্রকৃতভাবে খেটে থাকো, তাহলে তোমার সেই ভালো সেই পদোন্নতিটা তো বছরে বছরে এমনিতেই মাইনে বাড়ে, বাই নিয়ম বাড়ে, বাই প্রকৃতির নিয়মে বাড়ে। তো এরকম তো হতে পারে না যে তুমি অনেকদিন হাই মাইনে পেয়েছো বলে আবার অন্য নতুনরা যাতে বেশি মাইনে পায়, কিন্তু সেইটা তোমার মাইনেটা আবার 0 থেকে শুরু করা হবে, এটা তো হতে পারে না। তো আমি আমার মতো করে ভেবেছি, আমার কনসিয়েন্স ইজ ভেরি ক্লিয়ার। আই নো হোয়াট আই ট্রাই টু ডু। আই নো আমার কনস্টিটিউয়েন্সিতে আসানসোলের মানুষ আমার প্রতি কি ভরসা রেখেছে। তো আই ডোন্ট নিড টু আনসার টু এভরি কোয়েশ্চেন। সব প্রশ্নের উত্তর আমি দেবো কেন? আমি যেটা করতে চাইছি সেটা যদি করে দেখাতে পারি, তাহলে 2 বছরের মধ্যে মানুষ কনভিন্স হয়ে যাবে। আসানসোলে আমি যখন স্ট্যান্ডার্ড চার্জ ছেড়ে বম্বে গেছিলাম গাঙ্গাইতে, কেউ কি আমায় সাপোর্ট করেছিল? আমার নিজের বাবা মাই করেনি। যখন ফ্লাইটের ওপর স্বামী রামদেবজিকে বলেছিলাম যে আমি পলিটিক্সে যাব, তখন কি আমাকে বন্ধু বান্ধব কেউ সাপোর্ট করেছিল যে পলিটিক্সে তুমি যাচ্ছ, কিছু জানো না, কি হবে? তো আমি যেটা করি মন দিয়ে করি, বিজেপি করেছি মন দিয়ে করেছি। এখন আমার সামনে যে অপরচুনিটিটা এসছে, আই এম থ্যাঙ্কফুল যে আমার উপর ভরসাটা রাখা হয়েছে। আবার বলছি, যে কোচ আমাকে ভরসা রেখে 11 জনের দলে আমাকে খেলাবে, সেই দলেই আমি খেলবো, সেই দলেই আমি খেলবো। যদি কোনো দল আমাকে উপর ভরসা না রেখে আমাকে বেঞ্চে বসিয়ে রাখে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে সেই দলে আমার প্রয়োজন পড়িয়েছে আর সেই দল আমার উপর ভরসা রাখতে পারছে না। বাবুল, জাস্ট কয়েকদিন আগে যেদিন তুমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দেখা করে বেরিয়েছিলে, সেদিন জি 24 ঘন্টাকে একমাত্র সাক্ষাৎকারটা দিয়েছিলে এবং সেখানে তুমি বলেছিলে তোমার একটাই দল মোহনবাগান এবং অন্য কোনো দলে যাওয়ার, রাজনৈতিকভাবে অন্য কোনো দলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনোদিন রাজনীতি করো তো বিজেপি ছাড়া অন্য কোনো দল না, কারণ নরেন্দ্র মোদী তোমার আদর্শ নেতা। বলেছিলাম, তুমি আমাকে বারবার তুমি বললে কিনা আমি জানি না, তবে আমি বলেছিলাম যে আমি রাজনীতিতে ফিরবো না, আমি বিজেপি যদি কোনোদিন ফিরি বিজেপি করবো, এটা আমি আদৌ বলি। একটু ক্লিপটা যদি রাজনীতি করলে রাজনীতিক বাবুল সুপ্রিয়র একটাই দল, আমি মানে হোয়াট ইউ ওয়ান্টেড টু মিন ইজ রাজনীতিক বাবুল সুপ্রিয়র একটাই দল। দেখো, আমি তো আকালি দল বা আপ বা দিল্লি বা হরিয়ানা বা টিআরএস বা এরকম কিছু জয়েন করতাম না, আমাকে তো বাংলাতেই রাজনীতি করতে হতো। তো আমি তো বলছি এটা একদম অ্যাবসলিউটলি বোল্ড ফ্রম দ্য ব্লু, আমি এটা এক্সপেক্টই করিনি। আমি তো বারবার বলছি, আমি তো নিজেই বলছি যে আমি এক্সপেক্টই করিনি। যা ঘটেছে গত 3 দিনে ঘটেছে, ডেরেক ওব্রায়েন সঙ্গে কথোপকথনে, তারপরে অভিষেক ব্যানার্জি দিদি, তো যা ঘটেছে বিগত 3 দিনে ঘটেছে।
এবং যদি এটা নিয়ে পাবলিসাইজ করা বা এসব করার কোনো ইচ্ছে থাকে তাহলে তো যখন আমি তৃণমূল ভবনে ঢুকছি তখনই তো কোনোভাবে খবর লিক করে দিয়ে নিচে ক্যামেরা ডিল করে দেওয়া যেতে পারে। তো সেসব তো কিছু এই যে করিনি। 3 দিনে আমি কি তো আবার ঘটলো বলছি বাবু, যে একটু আমি শেয়ার করবে বলেছিলাম প্লিজ, আগে। একটু শেয়ার করবে, হ্যাঁ। অর্থাৎ শেয়ার করার মতো পরিস্থিতিতে আছো প্লিজ? শেয়ার করা, আমি তো বলছি, আবার বলছি যে নিশ্চয়ই আমার দিকে প্রচুর কটাক্ষ দিয়ে আসতে পারে। যারা আমাকে অনেক কিছু বলছে তারাই আবার SMS করছে যে খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছো। আজকে এইসব হিপোক্রেসি লাইফে অনেক দেখেছি। আমিও 26 বছর বম্বেতে কাটিয়েছি, আমার বয়স তো খুব একটা কম হলো না। তো সেই জন্যে মানে যারা টিভিতে গালাগালি করছে তারাই আবার তার পরবর্তী অত মেসেজ করছে আমাকে যে কিছু মনে করো না, কিন্তু ইউ টেকেন আ ভেরি বোল্ড ডিসিশন। তারা বিজেপির বলে আমি বলছি না, কিন্তু এরকম অনেক মানুষ আছে। তো 3 দিন কি ঘটেছে আমার সেটা বিস্তারিত অবভিয়াসলি আমার বলার কোনো প্রশ্ন ওঠে না। যেটা সিম্পল ব্যাপার সেটা হচ্ছে নিশ্চয়ই চ্যালেঞ্জিং, মোটিভেটিং এবং কোনো ধনুর্ভাঙা পয়েন্ট ভাঙলে সেটা নিয়ে প্রচুর কটাক্ষ দিয়ে আসবে, প্রচুর কটু কথা শুনতে হবে। সেইটা জেনেও আমি নিশ্চয়ই কোনো একটা জিনিস আমাকে খুব মানে কি বলবো, খুব খুব ইন্ট্রিগিং কোনো জিনিস আমাকে মোটিভেট করেছে। তাই ওইটা আমি সিদ্ধান্তটা সবকিছু প্রস এন্ড কনস ভেবেও আমাকে বদলাতে হয়েছে। এবং বাবুল, অন লাইটার নোট একটা প্রশ্ন করি, তুমি বিভিন্ন সময় বলে থাকো যে তোমার জীবনে সব মেজর ঘটনাগুলোই ঘটনাচক্রে মাঝ আকাশে হয়, সেটা তোমার বিয়ে হোক, সেটা তোমার রাজনীতিতে আসা হোক। তো জাস্ট তুমি গত 3 দিনের ঘটনা খোলসা করতে চাইছো না, জাস্ট আমি জানতে চাই যে এটাও কি মাঝ আকাশের নাকি এটা মাটিতে হয়েছে? হঠাৎ ডেরেক ওব্রায়ানের পাশে আমার সিট পড়লো কি না না, এক্ষেত্রে খুব কংক্রিট কথা হয়েছে, ওই জন্য হাওয়ায় হয়নি। খুব কংক্রিট কথা হয়েছে, ধনুভাঙা পণ ছিল তো সেই জন্য এটা হাওয়ায় হয়নি, মানে বাস্তবে রুক্ষ মাটিতে হয়েছে, কমপ্লিটের বাস্তবে রুক্ষ মাটিতে হয়েছে। এবং সম্পূর্ণভাবে এটা জেনে এখন আমি চ্যানেলটা আমি দেখছি না, আমার চোখের সামনে নেই, কিন্তু নিশ্চয়ই প্যানেলিস্ট অনেকেই আছেন, তার মধ্যে অনেকেই মনে মনে আমাকে প্রচুর কটাক্ষ করবেন বা নিন্দা করবেন বলে ঠিক করে এসেছেন। আমি তাদের আমার কথা দিয়ে কোনো কনভিন্স করতে পারবো না। খালি এটাই বলবো যে আমরা জীবনে আমাদের সামনে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো ঘটে, তার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা কিভাবে সেই ঘটনাগুলোতে রিয়াক্ট করি সেটার উপরে কিন্তু মানে লাইফটা ডিপেন্ড করে। হয়তো ফিলোসফিক্যাল শুনতে মনে হতে পারে, বাট যখন এই ইমোশনের ভিত্তিতে আমি যা বলেছি বা লিখেছি সেগুলো সব অন রেকর্ড আছে, কোনোটাই মুছে দিই। এবং এই মুহূর্তে আমার সামনে জীবনে যা ঘটছে সেটা যতটাই আনএক্সপেক্টেড হোক না কেন, তাদের মধ্যে যদি সেরকম কোনো মেটেরিয়াল থাকে, মোটিভেটিং কোনো এলিমেন্ট থাকে যেটা আমাকে ধনুভাঙা পণ ভাঙতে সাহায্য করে, তাহলে আমার কোনো ইগো নেই। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে পাবলিক সার্ভিস মানে ডুইং সামথিং ফর ইউর পিপল। এবং সেটা আমি করেছি। কলকাতাতেও এক্সপ্রেস মেট্রো হোক বা আসানসোলেও কাজ করা হোক, নিশ্চয়ই করেছি। সেই জন্য এই কনফিডেন্সটা আছে যে যদি আমি পাবলিক সার্ভিসের আবার সুযোগ পাই, যেটা একটা বটল নেকে এসে দাঁড়িয়েছিল, ফুল স্টপে এসে দাঁড়িয়েছিল বলে আমার মনে হয়েছিল, সেই সুযোগটা পেলে আই ক্যান এক্সেল আগেইন। ঠিক এখানে আমার তোমার কাছে প্রশ্ন, তুমি যেটা বলছো যে সিনসিয়ারলি লেটারাল এন্ট্রি হলেও তুমি সিনসিয়ারলি পলিটিক্সটা যে করেছো, এটা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সমালোচনা করছেন তাদেরও একটা বড় অংশ তারা এটা বলছেন যে শুধুমাত্র কেন্দ্রে গিয়ে চলে যাওয়া এমনটা নয়। আমার এখানে প্রশ্ন একটু বাবুল তোমার কাছে, যে সত্যি তো যে সময় তুমি বিজেপিতে জয়েন করেছিলে বা আসানসোল সিটটা জিতেছিলে, সেই সময়টায় বিজেপির পক্ষে কোনো হাওয়া, বিশেষ করে 2019 পরবর্তী সময়ে যে বিজেপিতে যাওয়ার হিড়িকটা দেখেছিলাম, এটা তার অনেক আগে। সেই সময় বিজেপির এই প্রভাব ছিল না বা এতটা বিজেপিতে যাওয়ার প্রবণতা সেটাও ছিল না। তারপর যখন এই সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণ বিপরীত ধর্মী যে দলটা সেখানে যাচ্ছ, যেহেতু তুমি এমনিতে খুব ইমোশনাল এবং সংবেদনশীল মানুষ, এই অনুভূতিটা একটু শেয়ার করবে? আমি আবার বলছি, দেখো আমি আবার বলছি, আই রিইটারেট যে the opportunity that was brought in front of me by মমতা দিদি and অভিষেক and ডেরেকের সঙ্গে আমার যে আলোচনা হয়, তাতে আমার পুরো জিনিসটার মধ্যে আমার মনে হয়েছিল ইটস আ হিউজ অপরচুনিটি ফর মি টু ক্যারি অন দি পাবলিক লাইফ, যেটা আমাকে মানতেই হবে একটা আধুরা, মানে হিন্দিতে যেটাকে আধুরা বলি, বা কোনো একটা ডিসিলিউশনমেন্ট বা একটা ডিসকন্টেন্টের মধ্যে শেষ, মানে একটা মধুরীণ সমাপয়ের যা বলে সেটা হয়, তাই তো? আমার হট করে রাজনীতি ছেড়ে দেওয়া 7 বছর কেন্দ্রে কাজ করার পরে, তার মানে 7 বছর তো আমার বেসিক্যালি যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছিলাম সেটা তো কোনো কাজে লাগলো না তার পরবর্তীকালে। এবং আগে লাগতে পারে এরকমও কোনো সাইন আমি দেখলাম না, লাগতে পারে এরকমই কোনো সাইন আমি দেখলাম না।
সেই জন্য আমার মনে হয়েছিল যে আমার পলিটিক্স ছেড়ে দেওয়াই ভালো। আমি গানে মনের খুশিতে গানই করছিলাম, ওতে কি আমার রোজগার, ওতে কি আমার ভালো জীবন চলে যায়। তো আমি তো টাকা রোজগার করতে পলিটিক্সে আসিনি। আমার সম্পত্তির খতিয়ানই বলে দেবে যে আমার কত পার্সেন্ট সম্পত্তি কমেছে বিগত 7 বছর। কাজে আমার এখন নাথিং টু প্রুভ। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমাকে কথা বলতে ডেকে জল খাচ্ছে। যাই হোক, দ্য পয়েন্ট ইজ দ্যাট নিশ্চয়ই এই পয়েন্টে এই অপরচুনিটিটার মধ্যে সেরকম চ্যালেঞ্জিং কিছু একটা আছে। এবং আমি আবার বলছি যে অনেকেই বাবুল অর্পিতা ঘোষের রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়া এবং তোমার জয়েনিং এর মধ্যে একটা 2 আর 2 4 করছেন, সেই সম্ভাবনাই কি প্রবল? আমি জানি না, সেটা আমি কি করে বলবো, সেটা তো দল বলবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই মুহূর্তে প্রার্থী ভবানীপুরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচারে যাবে? দেখো, এক্ষেত্রে একটা ধর্ম সংকট আছে, বাট আমি সেটা আমি আলোচনা করবো। আমার সঙ্গে ওনার পরশুদিন দেখা হবে। যেহেতু এটা মোটামুটি সবাই জানে যে ভবানীপুরে বিজেপির হয়েছে যিনি লড়ছেন প্রিয়াঙ্কা, সে আমারই প্রোটিজ, আমারই লিগ্যাল সব কেস হ্যান্ডেল করতে। আমি শুধু একটু অ্যাড করে দিই যে প্রিয়াঙ্কা কিছুক্ষণ আগে যে বাইটটা দিয়েছে জি 24 ঘন্টাকে, সেখানে প্রিয়াঙ্কা বলেছে যে যদি ভবানীপুরে বাবুল সুপ্রিয় প্রচারে আসে তাহলে বুঝতে হবে যে ব্যক্তিগত সম্পর্কের থেকে রাজনীতি তার কাছে বড়। আমাকে এক্স্যাক্টলি ওই জিনিসটা আমাকে মেসেজও করেছে, ওইটা লিখে দিই। আমাকে লিখেছে যে দাদা প্লিজ অ্যাটলিস্ট আমি তোমাকে দেখি রাজনীতিতে এসেছি, প্লিজ আমার বিরুদ্ধে প্রচার করতে এসো। তো অনেক রকমের ঘটনা ঘটে, তো উইল সি না, আমি সব কথা এখনই ইন্টারভিউতে সবই বলে দেবো কেন, কাজই প্রকাশ পাবে। তোমার বেশি সময় নেব না বাবুল, আমি জাস্ট আর একটা দুটো বিষয় জানতে চাই। অনেক প্রশ্ন করে ফেলেছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। বলো না। তোর গত 7 বছর ধরে সত্যি তো এটা, যেটা আমি আগেও বললাম যে তোমার ভীষণভাবে একটা রাজনৈতিক লড়াইয়ের একটা কাহিনী রয়েছে গত 7 বছরেরও বেশি সময় ধরে, যখন তুমি বিভিন্ন সময় বলেছো তোমার বিরুদ্ধে মামলা, একের পর এক মামলা থেকে শুরু করে নানান অভিযোগ, সেই সমস্ত নিয়ে তোমাকে লড়তে হয়েছে এবং ফিল্ডে নেমে লড়তে হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি। পেছনের কাজ কখনো ভাঙিনি। আমি এখানে আমাকে একটু বাবুল প্রশ্ন শেষ করতে দাও। যখন ভেঙেছে সামনের কাজ, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমিই বলেছো যে শেষ অবধি গাড়ি ইন্স্যুরেন্স দিতে অবধি রাজি হতো না। তো এরকম একটা পরিস্থিতিতে এবং যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে তোমার এই জয়েনিং হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান কটাক্ষ, নানান অভিযোগ তুমি করেছো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা হ্যাশট্যাগ, একটা খুব কমন হ্যাশট্যাগ তোমার পোস্টে থাকতো হ্যাশট্যাগ টিএমছি। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একের পর এক নেতা নেত্রী তারাও আক্রমণ শানাতো তোমার বিরুদ্ধে। শেষ অবধি এই যে ওয়ার্ম ওয়েলকাম যেটা আমরা বুঝি, সেই ওয়ার্ম ওয়েলকামটা এবং সেটা দুপক্ষ থেকে, সেটার ব্যাপারে কতটা কনফিডেন্ট তুমি? ওয়ার্ম ওয়েলকাম তো পেলাম, আমি তো পরিষ্কার বলছি যে ওয়ার্ম ওয়েলকাম এবং খুব ইন্সপায়ারিং, মোটিভেটিং একটা অপরচুনিটি, এগুলো আমি দেখলাম বলি আমি এই সুইচটা করলাম। এটা সম্পূর্ণভাবে তুমি যে লেজিটিমেট প্রশ্নগুলো করছো, এর মধ্যে একটা প্রশ্ন অবান্তর বা অন্যায় নয়, সবকটা প্রশ্নই লেজিটিমেট এবং সবাই বিজেপিও করবে, বামও করবে, কংগ্রেসও করবে। অদিত্যা আমাকে পার্লামেন্টে একটা কথা বলেন, আজকে দেখতে উনি টিভিতে বললেন, যেটা মানে বেশ রূঢ় ভাষায় বললেন, তো ওটা ওনার রাজনৈতিক কম্পালশন, আমি ওটা গায়ে মাখছি না। তো অবভিয়াসলি যারা প্যানেলিস্ট অনেকেই আছেন, তাদেরকে তাদের রাজনৈতিক কথা বা তারা যে প্রশ্ন তুলবেন, তাদের প্রশ্ন করাটা কমপ্লিটলি লেজিটিমেট, কিন্তু জবাবটা তো আমাকেই দিতে হবে না। তো সেই জন্য নিশ্চয়ই সেই ওয়ার্মথ বা সেই মানে সেই আমাকে যে অপরচুনিটিটা দেওয়া হচ্ছে, সেটা নিশ্চয়ই একটা সার্টেন বিশ্বাস বা অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকেই দেওয়া হচ্ছে। নাহলে এরকম একটা অপরচুনিটি যদি সেরকম চ্যালেঞ্জিং না হতো, তাহলে আমি হট করে কেন আমি সন্ন্যাস ভাঙবো। তো আই এম ভেরি হ্যাপি যে এই বিশ্বাসটা আমার উপর রাখা হয়েছে। আবার বলছি, যে কোচ আমাকে বিশ্বাস করে আমাকে প্লেইং ইলেভেনে রাখবে, আমি সেখানে আমার ঘাম রক্ত ঝরাবো। আমি বেঞ্চ গরম করে সময় নষ্ট করতে চাই না। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, আমি দুটো রিঅ্যাকশন তোমার কাছে জানার চেষ্টা করব। নাম্বার 1, যদি শেয়ার করতে পারো, মানে দুটো লাস্ট, প্যানেলিস্ট সবাই বসে আছেন, অনেক টাইম হয়ে গেল। না আজকে যে বাবুল সুপ্রিয় এবং তার বক্তব্যের মুহূর্তে মোস্ট ওয়ান্টেড, এটা সবাই স্বীকার করছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। তো বাবুল, সেখানে আমার প্রশ্ন প্রথমত হচ্ছে, যদি শেয়ার করতে পারো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি প্রসঙ্গ উঠলো কিনা, অর্থাৎ তুমি আবদার করলে কিনা। নাম্বার 2, তোমার নেটওয়ার্ক খারাপ হচ্ছে, শুনতে পাচ্ছি না। খুব শুনতে পাচ্ছ, খুব নেটওয়ার্ক খুব খারাপ হয়ে গেল। নাম্বার 2, যার সাথে জন্মদিন শেয়ার করো, বাইকে তোমাদের প্রচারে দেখা গেছে এবং তুমি খুব জোর দিয়ে বলতে যে শুভেন্দু অধিকারী এবং তুমি একই দিনে একই বছরে জন্মগ্রহণ করেছো এবং তোমাদের মধ্যে অনেক মিল। তোমার এই সিদ্ধান্তের পর তার কাছ থেকে কোনো মেসেজ এসছে কিনা?
না, সেটা আমাদের মধ্যে ব্যক্তিগতই থাক না, সেটা নাই বা বললাম। সব অনেক রকম মেসেজ এসেছে, সবকে আমি প্রকাশ করতে পারবো? আর আমরা অনেক সময় পলিটিক্সে কেন সব জায়গাতেই পাবলিকলি যেটা বলা হয় আর যেটা আড়ালে বলা হয়, দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতেই হবে, এরকম কোনো মানে নেই। অ্যাপ্রিশিয়েট, আমি যেটা প্রথমেই বললাম, যদি শেয়ার করতে আমাকে পারো। বিড়ম্বনায় ফেলো না, আমি হ্যাঁ না এইসব কোনো প্রশ্নের উত্তর দেবো না। আমি খালি এটাই বলবো যে আমি যতটা মন থেকে, যতটা হৃদয় থেকে, যতটা ইমোশনাল হয়ে ছেড়েছিলাম, যতটা রিজলিউশন হয়ে ছেড়েছিলাম, নিশ্চয়ই এই মমতা দিদি এবং অভিষেক বা তৃণমূল কংগ্রেস আমার সামনে যে 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 অপরচুনিটিটা রেখেছে তার মধ্যে আমি চ্যালেঞ্জ দেখেছি। সেই জন্য আমার আমার প্রচুর সুনাম হবে, কটাক্ষ হবে, নানা রকম জিনিস সঙ্গে আমার তুলনা হবে, সেগুলো নানা রকম বস্তুর সঙ্গে আমার তুলনা হবে। হ্যাঁ, হিস্টোরিক্যাল অনেক নাম শুনতে পাচ্ছি, সেগুলোর সঙ্গে আমার তুলনা হবে। সেগুলো জানার পর সত্ত্বেও আমি এই রিস্কটা নিলাম। তার মানে নিশ্চয়ই তো কাজটার মধ্যে সেই চ্যালেঞ্জটা আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাবুল, অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্নের খুব ক্যান্ডিড উত্তর দেওয়ার জন্য। বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আরো একবার বাবুল, তোমাকে অনেক ধন্যবাদ। হয়েছিল যে যে কাজগুলো আমি করতে চাই সেখানে একটা বটলনেক তৈরি হচ্ছে, বা অনেকটা সময় হয়তো নিজেদের মধ্যে খেয়ে নষ্ট হচ্ছে, কিছু একটা মনে হয়েছিল নিশ্চয়ই, যেটা থেকে আমি আমাদের জীবনে যা ঘটে বা যেটা ঘটছে সেই অনুযায়ী আমাদের ইমোশন থেকে আমরা একটা ডিসিশন নিই। তার মানে সেই ডিসিশনটা ইমোশনাল ডিসিশন, তার ঠিক কিন্তু কোনো মানে নেই। অনেক সময় চট করে নেওয়া কোনো ডিসিশন ইম্পালসিভ ডিসিশন হবে, তারও কোনো মানে নেই। তো সেগুলোর ভিত্তিতে আমি ফেসবুকে যা লিখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লিখেছি, সেগুলো এখনো আছে, চিরকাল থাকবে, কোনোদিনই মুছে দেবো না। এবং দায়িত্বের সঙ্গে বলছি যে আমি সত্যিই প্রচন্ড হতাশ হয়েছিলাম, কারণ 7 বছরে আমি যে মেহনত করেছিলাম, আমার কোথাও মনে হয়েছিল যে বাংলার মানুষের প্রতি বায়াসড হয়ে করেছিলাম। নিজে হেঁটে প্রধানমন্ত্রীর কাছে গেছি যে আমাকে স্টেট মেট্রো 4 বছর বন্ধ হয়ে আছে, আমাকে করতে গিয়ে, এবং তোমরা সবাই জানো যে খুব শিগগিরই সেটা শেষ হয়ে যাবে। আসানসোলে প্রথমবার হয়তো গায়ক বাবু জিতেছিলেন বলে অনেকে বলেছিলেন, সেকেন্ড টাইমে তো আমার কাজ দেখে আমি করতে এসেছিলাম। তো কোথাও আমার একটা মনে হয়েছিল যে আমার যে রাজনৈতিক যে দেখো, বেঞ্চে বসতে ভালো লাগে না, যদি কোচের আমার উপর ভরসা না থাকে যে মাঠে আমি 11 জনের মধ্যে প্লেইং 11-এ খেলাবো না, এটা যদি কখনো মনে হয় আমার, তাহলে আমি অন্য ক্লাবে গিয়ে খেলবো, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে বেঞ্চে বসে চুপচাপ ওয়েট করা যে কবে আমাকে দয়া করে আবার খেলতে দেয়া হবে, এটা ঠিক আমি কোনোদিনই করিনি। সেই যখন স্ট্যান্ডার্ড চার্টার ছেড়ে টাঙ্গাইতে বম্বে গেছিলাম, বা ফ্লাইটের ওপর রামদেবজির সঙ্গে দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে আমার নাম লিখে দিন, একটা সিট 100% জিতে দেবো। তখন তো আমি কারোকে জিজ্ঞেস করিনি। এক্ষেত্রে নিশ্চয়ই সেরকম কিছু ঘটেছি, যাতে নিশ্চয়ই সেরকম মোটিভেটিং, সেরকম স্ট্রাইকিং কিছু অপরচুনিটি আমার সামনে এসছে, যাতে আমার মনে হয়েছে যে আমি 7 বছরের যে এক্সপিরিয়েন্সটা রাজ্য কেন্দ্রীয় রাজনীতি থেকে যেটা আমি শিখেছি, আর যে পরিশ্রমটা করেছি, যাতে বলিউড থেকে যাওয়া লোকেরা রাজনীতিতে সফল হয় না, এরকম একটা বদনাম আছে, সেটা যাতে আমাকে শুনতে না হয়, সেই যে কাজটা করেছি সেটা যাতে বেশ না হয়, নিশ্চয়ই সেরকম কিছু ঘটেছে। সেই জন্য আমি মমতা দিদি এবং অভিষেক, যেটা ডেরেক ওব্রায়েন আমার খুব ভালো বন্ধু, যেটা আমার সঙ্গে যা কথা হয়েছে, তার থেকে আমার মনে হয়েছে যে ওই পাবলিক লাইফে আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি বাংলার মানুষের কাজের জন্য আমি ইউজ করতে পারবো। তো এটা অ্যাবসলিউটলি এই মুহূর্তে যা ঘটেছে, সেই আমি কমপ্লিটলি বলছি যে আমি বলেছিলাম পলিটিক্স থেকে সন্ন্যাস নিয়েছি। আমি এটাও বলেছি যে আমি কোনো দলকে কোনো ফিলার পাঠাইনি, অন্য কোনো দলে জয়েন করতে চেয়েছি, এরকম কোনো রকমের কথাবার্তা বলিনি। এবং আমার অলরেডি দিল্লি থেকে সমস্ত জিনিসপত্র সরানো হয়ে আইদার বম্বে বা ক্যালকাটায় শিফট করার সমস্ত প্ল্যান হয়ে গেছিল। দুটো ট্রাক বেরিয়েও গেছে। তো যাই হোক, দ্য পয়েন্ট ইজ দ্যাট আই হ্যাভ রেসপন্ডেড টু আ অপরচুনিটি। একটা অপরচুনিটি আমার সামনে ভালো এসছে, লোকে অনেকে সেটাকে পলিটিক্যাল অপরচুনিজম বলতে পারে, আর দ্যাট ইজ দেয়ার অভিমত। আমাকে সব প্রশ্নের জবাব দিতে হবে না। আমি কি জানি না যে প্রচুর কটাক্ষ দিয়ে আসবে, বা পলিটিক্যাল কম্পালশনের জন্য বাম হোক বা আমার পুরনো দলই হোক, তারা অত্যন্ত কটু ভাষায় আমাকে আক্রমণ করবে, তারা তাদের জায়গায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে কাজ করতে হবে, আমার ওয়ার্কহলিক, এবং আমি যদি কাজ করার অপরচুনিটি পাই, তাহলে যে কোচ আমাকে প্লেইং 11-এ রাখতে চায়, সেই কোচের জন্য আমি খেলবো, ভেরি সিম্পল। এবং মমতা দিদি সেটা আমাকে ওয়ার্মলি সেই সুযোগ দিচ্ছেন, এবং সেটা কি, সেটা দলের প্রেরোগেটিভ, উনি সেটা অ্যানাউন্স করবেন। বাট আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট, ইফ আই নিড টু কাম, যদি আমাকে ধনুর ভাঙা পণ তুমি বললে, সেটা যদি ভাঙতেই হয়, তাহলে তার রিজনটাও সেরকম সলিড হতে হবে। এক্ষেত্রে আমি সেই রিজনটা দেখেছি, তাই তখন যেমন ধনুর ভাঙা পণ করেছিলাম, এখন আমার মনে হচ্ছে যে ইট উইল বি দ্য রাইট ডিসিশন টু টেক আপ দিস চ্যালেঞ্জ এন্ড দি অপরচুনিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
বাবুল, তুমি যেরকমটা বললে যে এটা তো ঠিকই যে একটা মহল থেকে তো ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে গোটাটাই কি সুবিধেবাদ, এবং এই প্রশ্নও তোলা হচ্ছে যে মন্ত্রিত্ব গেলেই দলের প্রতি অভিমান আসতে পারে, কিন্তু তার জন্য দল বদল, তাহলে কি আসলে নিজের স্বার্থটা সেটা দলের স্বার্থের ঊর্ধ্বে? এই প্রশ্ন অলরেডি উঠতে শুরু করেছে এবং তোমার যেটা সদ্য প্রাক্তন দল সেখান থেকেও ভীষণভাবে উঠতে শুরু করেছে। নিজে আমার প্রাক্তন দল এটা বলবে, এটা নতুন কথা কি? তাদের মধ্যে অনেকে আমাকে SMS ও করেছে আবার যে আমরা অবহেলিত বা আমরা কোনোভাবে, কাজে আমি এ আর বিশেষ কিছু বলবো না। ফার্স্ট ইজ ফার্স্ট। আমি এটাই বলবো যে কিসের স্বার্থ আমাকে ঠিক বলতে পারো? আমি তো ফুড সোলজার, আমি তো রাস্তায় লড়ে 7 বছর ধরে রাজনীতি করেছি, আমি তো রাজ্যসভার সদস্য হয়ে যাইনি। ভেরি সিম্পল, আমার কনসেন্স ইজ ক্লিয়ার। এবং আমি তো মানে আমার প্রমোশন 2019-এ সেকেন্ড টাইম আরো 3 গুণ ভোটে জেতার পরে রাজনীতির মাঠে বা রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা যেরকম রাজনীতি করেছি, তাতে ক্ষমতা থাকলে মানুষের উপকার কি বেশি করা যায় এই সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। আর আমার কি মানে গান বাজনাতে কি আমার ইনকাম খুব একটা কম ছিল যে রাজনীতিতে এসে আমি হঠাৎ মানে সৈন্য সামন্ত ছাড়া আমি কি এনজয় করতাম? তো ওই ধরনের কথা অনেকেই বলবে, ডাজন্ট রিয়েলি ম্যাটার টু মি। তো আমি সেটাই যদি মনে করে থাকতাম তাহলে তো মানে কি বলবো, বিজেপিতেও কেন্দ্রীয় দলেতেও তো আমাকে পদ দেওয়া হচ্ছিল, তাহলে সেটা নিলেও তো আমি এমপি হিসেবে বড় বাংলাতে ছিলাম, ঠিকই তো ছিলাম। শ্রমিক ভট্টাচার্য যেমন বলছেন যে যখন তুমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানালে যে তুমি খুব অভিমানাহত হয়েছো এবং তুমি আর থাকতে চাইছো না, তুমি সাংসদ থাকবে, সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্ব তোমার বক্তব্যের উপর ভরসা রেখেছিলেন, তোমাকে বিশ্বাস করেছিলেন, তাই তুমি রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে থাকা না সত্ত্বেও তুমি সাংসদ হিসেবে কন্টিনিউ করতে পারছিলে। বিশ্বাস যদি করতেন তাহলে প্লেইং 11-এ নেই কেন? আমি ভেরি সিম্পল, বিশ্বাস যদি করতেন, আমার এবিলিটিতে যদি বিশ্বাস করতেন, তাহলে আমি প্লেইং 11-এ নেই কেন? আমি তো আমার তো যা লিখেছি সবটাই তো ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, আমি তো কোনোটা থেকে পেছিয়ে যাচ্ছি না। আমি আবার বলছি যে প্রত্যেকটা মানুষ, তুমি কপিরাইটার ছিলে, কপিরাইটার হতে হতে একদিন টপ পোস্টে পৌঁছেছো, তো তুমি যদি তার জন্য প্রকৃতভাবে খেটে থাকো, তাহলে তোমার সেই ভালো সেই পদোন্নতিটা তো বছরে বছরে এমনিতেই মাইনে বাড়ে, বাই নিয়ম বাড়ে, বাই প্রকৃতির নিয়মে বাড়ে। তো এরকম তো হতে পারে না যে তুমি অনেকদিন হাই মাইনে পেয়েছো বলে আবার অন্য নতুনরা যাতে বেশি মাইনে পায়, কিন্তু সেইটা তোমার মাইনেটা আবার 0 থেকে শুরু করা হবে, এটা তো হতে পারে না। তো আমি আমার মতো করে ভেবেছি, আমার কনসিয়েন্স ইজ ভেরি ক্লিয়ার। আই নো হোয়াট আই ট্রাই টু ডু। আই নো আমার কনস্টিটিউয়েন্সিতে আসানসোলের মানুষ আমার প্রতি কি ভরসা রেখেছে। তো আই ডোন্ট নিড টু আনসার টু এভরি কোয়েশ্চেন। সব প্রশ্নের উত্তর আমি দেবো কেন? আমি যেটা করতে চাইছি সেটা যদি করে দেখাতে পারি, তাহলে 2 বছরের মধ্যে মানুষ কনভিন্স হয়ে যাবে। আসানসোলে আমি যখন স্ট্যান্ডার্ড চার্জ ছেড়ে বম্বে গেছিলাম গাঙ্গাইতে, কেউ কি আমায় সাপোর্ট করেছিল? আমার নিজের বাবা মাই করেনি। যখন ফ্লাইটের ওপর স্বামী রামদেবজিকে বলেছিলাম যে আমি পলিটিক্সে যাব, তখন কি আমাকে বন্ধু বান্ধব কেউ সাপোর্ট করেছিল যে পলিটিক্সে তুমি যাচ্ছ, কিছু জানো না, কি হবে? তো আমি যেটা করি মন দিয়ে করি, বিজেপি করেছি মন দিয়ে করেছি। এখন আমার সামনে যে অপরচুনিটিটা এসছে, আই এম থ্যাঙ্কফুল যে আমার উপর ভরসাটা রাখা হয়েছে। আবার বলছি, যে কোচ আমাকে ভরসা রেখে 11 জনের দলে আমাকে খেলাবে, সেই দলেই আমি খেলবো, সেই দলেই আমি খেলবো। যদি কোনো দল আমাকে উপর ভরসা না রেখে আমাকে বেঞ্চে বসিয়ে রাখে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে সেই দলে আমার প্রয়োজন পড়িয়েছে আর সেই দল আমার উপর ভরসা রাখতে পারছে না। বাবুল, জাস্ট কয়েকদিন আগে যেদিন তুমি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দেখা করে বেরিয়েছিলে, সেদিন জি 24 ঘন্টাকে একমাত্র সাক্ষাৎকারটা দিয়েছিলে এবং সেখানে তুমি বলেছিলে তোমার একটাই দল মোহনবাগান এবং অন্য কোনো দলে যাওয়ার, রাজনৈতিকভাবে অন্য কোনো দলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনোদিন রাজনীতি করো তো বিজেপি ছাড়া অন্য কোনো দল না, কারণ নরেন্দ্র মোদী তোমার আদর্শ নেতা। বলেছিলাম, তুমি আমাকে বারবার দিন বললে কিনা আমি জানি না, তবে আমি বলেছিলাম যে আমি রাজনীতিতে ফিরবো না। আমি বিজেপি যদি কোনোদিন ফিরি বিজেপি করবো, এটা আমি আদৌ বলি। একটু ক্লিপটা যদি রাজনীতি করলে রাজনীতিক বাবুল সুপ্রিয়র একটাই দল, আমি মানে হোয়াট ইউ ওয়ান্টেড টু মিন ইজ রাজনীতিক বাবুল সুপ্রিয়র একটাই দল। দেখো, আমি তো আকালি দল বা আপ বা দিল্লি বা হরিয়ানা বা টিআরএস বা এরকম কিছু জয়েন করতাম না, আমাকে তো বাংলাতেই রাজনীতি করতে হতো। তো আমি তো বলছি এটা একদম অ্যাবসলিউটলি বোল্ড ফ্রম দ্য ব্লু, আমি এটা এক্সপেক্টই করিনি। আমি তো বারবার বলছি, আমি তো নিজেই বলছি যে আমি এক্সপেক্টই করিনি। যা ঘটেছে গত 3 দিনে ঘটেছে, ডেরেক ওব্রায়েন সঙ্গে কথোপকথনে, তারপরে অভিষেক ব্যানার্জি দিদি, তো যা ঘটেছে বিগত 3 দিনে ঘটেছে।
এবং যদি এটা নিয়ে পাবলিসাইজ করা বা এসব করার কোনো ইচ্ছে থাকে তাহলে তো যখন আমি তৃণমূল ভবনে ঢুকছি তখনই তো কোনোভাবে খবর লিক করে দিয়ে নিচে ক্যামেরার ডিল করে দেওয়া যেতে পারে। তো সেসব তো কিছু এই যে করিনি। 3 দিনে আমি কি তো আবার ঘটলো বলছি বাবুল, যে একটু আমি শেয়ার করবে বলেছিলাম প্লিজ, আগে। একটু শেয়ার করবে, হ্যাঁ। অর্থাৎ শেয়ার করার মতো পরিস্থিতিতে আছো প্লিজ? শেয়ার করা, আমি তো বলছি, আবার বলছি যে নিশ্চয়ই আমার দিকে প্রচুর কটাক্ষ দিয়ে আসতে পারে। যারা আমাকে অনেক কিছু বলছে তারাই আবার SMS করছে যে খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছো। আজকে এইসব হিপোক্রেসি লাইফে অনেক দেখেছি। আমিও 26 বছর বম্বেতে কাটিয়েছি, আমার বয়স তো খুব একটা কম হলো না। তো সেই জন্যে মানে যারা টিভিতে গালাগালি করছে তারাই আবার তার পরবর্তী অত মেসেজ করছে আমাকে যে কিছু মনে করো না, কিন্তু ইউ টেকেন আ ভেরি বোল্ড ডিসিশন। তারা বিজেপির বলে আমি বলছি না, কিন্তু এরকম অনেক মানুষ আছে। তো 3 দিন কি ঘটেছে আমার সেটা বিস্তারিত অবভিয়াসলি আমার বলার কোনো প্রশ্ন ওঠে না। যেটা সিম্পল ব্যাপার সেটা হচ্ছে নিশ্চয়ই চ্যালেঞ্জিং, মোটিভেটিং এবং কোনো ধনুর্ভাঙা পয়েন্ট ভাঙলে সেটা নিয়ে প্রচুর কটাক্ষ দিয়ে আসবে, প্রচুর কটু কথা শুনতে হবে। সেইটা জেনেও আমি নিশ্চয়ই কোনো একটা জিনিস আমাকে খুব মানে কি বলবো, খুব খুব ইন্ট্রিগিং কোনো জিনিস আমাকে মোটিভেট করেছে। তাই ওইটা আমি সিদ্ধান্তটা সবকিছু প্রস এন্ড কনস ভেবেও আমাকে বদলাতে হয়েছে। এবং বাবুল, অন লাইটার নোট একটা প্রশ্ন করি, তুমি বিভিন্ন সময় বলে থাকো যে তোমার জীবনে সব মেজর ঘটনাগুলোই ঘটনাচক্রে মাঝ আকাশে হয়, সেটা তোমার বিয়ে হোক, সেটা তোমার রাজনীতিতে আসা হোক। তো জাস্ট তুমি গত 3 দিনের ঘটনা খোলসা করতে চাইছো না, জাস্ট আমি জানতে চাইছি যে এটাও কি মাঝ আকাশের নাকি এটা মাটিতে হয়েছে? হঠাৎ ডেরেক ওব্রায়ানের পাশে আমার সিট পড়লো কি না না, এক্ষেত্রে খুব কংক্রিট কথা হয়েছে, ওই জন্য হাওয়ায় হয়নি। খুব কংক্রিট কথা হয়েছে, ধুমো ভাঙা পণ ছিল তো সেই জন্য এটা হাওয়ায় হয়নি, মানে বাস্তবে রুক্ষ মাটিতে হয়েছে, কমপ্লিটের বাস্তবে রুক্ষ মাটিতে হয়েছে। এবং সম্পূর্ণভাবে এটা জেনে এখন আমি চ্যানেলটা আমি দেখছি না, আমার চোখের সামনে নেই, কিন্তু নিশ্চয়ই প্যানেলিস্ট অনেকেই আছেন, তার মধ্যে অনেকেই মনে মনে আমাকে প্রচুর কটাক্ষ করবেন বা নিন্দা করবেন বলে ঠিক করে এসেছেন। আমি তাদের আমার কথা দিয়ে কোনো কনভিন্স করতে পারবো না। খালি এটাই বলবো যে আমরা জীবনে আমাদের সামনে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো ঘটে, তার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা কিভাবে সেই ঘটনাগুলোতে রিয়াক্ট করি সেটার উপরই কিন্তু মানে লাইফটা ডিপেন্ড করে। হয়তো ফিলোসফিক্যাল শুনতে মনে হতে পারে, বাট যখন এই ইমোশনের ভিত্তিতে আমি যা বলেছি বা লিখেছি সেগুলো সব অন রেকর্ড আছে, কোনোটাই মুছে দিই। এবং এই মুহূর্তে আমার সামনে জীবনে যা ঘটছে সেটা যতটাই আনএক্সপেক্টেড হোক না কেন, তাদের মধ্যে যদি সেরকম কোনো মেটেরিয়াল থাকে, মোটিভেটিং কোনো এলিমেন্ট থাকে যেটা আমাকে ধনুর্ভাঙা পণ ভাঙতে সাহায্য করে, তাহলে আমার কোনো ইগো নেই। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে পাবলিক সার্ভিস মানে ডুইং সামথিং ফর ইউর পিপল। এবং সেটা আমি করেছি। কলকাতাতেও এক্সপ্রেস মেট্রো হোক বা আসানসোলেও কাজ করা হোক, নিশ্চয়ই করেছি। সেই জন্য এই কনফিডেন্সটা আছে যে যদি আমি পাবলিক সার্ভিসের আবার সুযোগ পাই, যেটা একটা বটল নেকে এসে দাঁড়িয়েছিল, ফুল স্টপে এসে দাঁড়িয়েছিল বলে আমার মনে হয়েছিল, সেই সুযোগটা পেলে আই ক্যান এক্সেল আগেন। ঠিক এখানে আমার তোমার কাছে প্রশ্ন, তুমি যেটা বলছো যে সিনসিয়ারলি অর্থাৎ লেটারাল এন্ট্রি হলেও তুমি সিনসিয়ারলি পলিটিক্সটা যে করেছো, এটা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সমালোচনা করছেন তাদেরও একটা বড় অংশ তারা এটা বলছেন যে শুধুমাত্র কেন্দ্রে গিয়ে চলে যাওয়া এমনটা নয়। আমার এখানে প্রশ্ন একটু বাবুল তোমার কাছে, যে সত্যিই তো যে সময় তুমি বিজেপিতে জয়েন করেছিলে বা আসানসোল সিটটা জিতেছিলে, সেই সময়টায় বিজেপির পক্ষে কোনো হাওয়া, বিশেষ করে 2019 পরবর্তী সময়ে যে বিজেপিতে যাওয়ার হিড়িকটা দেখেছিলাম, এটা তার অনেক আগে। সেই সময় বিজেপির এই প্রভাব ছিল না বা এতটা বিজেপিতে যাওয়ার প্রবণতা সেটাও ছিল না। তারপর যখন এই সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণ বিপরীত ধর্মী যে দলটা সেখানে যাচ্ছ, যেহেতু তুমি এমনিতে খুব ইমোশনাল এবং সংবেদনশীল মানুষ, এই অনুভূতিটা একটু শেয়ার করবে? আমি আবার বলছি, দেখো আমি আবার বলছি, আই রিইটারেট যে the opportunity that was brought in front of me by মমতা দিদি and অভিষেক and ডেরেকের সঙ্গে আমার যে আলোচনা হয়, তাতে আমার পুরো জিনিসটার মধ্যে আমার মনে হয়েছিল ইটস আ হিউজ অপরচুনিটি ফর মি টু ক্যারি অন দি পাবলিক লাইফ, যেটা আমাকে মানতেই হবে একটা আধুরা, মানে হিন্দিতে যেটাকে আধুরা বলি, বা কোনো একটা ডিসিলিউশনমেন্ট বা একটা ডিসকন্টেন্টের মধ্যে শেষ, মানে একটা মধুরীণ সমাপয়ের যা বলে সেটা হয়, তাই তো? আমার হট করে রাজনীতি ছেড়ে দেওয়া 7 বছর কেন্দ্রে কাজ করার পরে, তার মানে 7 বছর তো আমার বেসিক্যালি যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছিলাম সেটা তো কোনো কাজে লাগলো না তার পরবর্তীকালে। এবং আগে লাগতে পারে এরকমও কোনো সাইন আমি দেখলাম না, লাগতে পারে এরকমই কোনো সাইন আমি দেখলাম না।
সেই জন্য আমার মনে হয়েছিল যে আমার পলিটিক্স ছেড়ে দেওয়াই ভালো। আমি গানে মনের খুশিতে গানই করছিলাম, ওতে কি আমার রোজগার, ওতে কি আমার ভালো জীবন চলে যায়। তো আমি তো টাকা রোজগার করতে পলিটিক্সে আসিনি। আমার সম্পত্তির খতিয়ানই বলে দেবে যে আমার কত পার্সেন্ট সম্পত্তি কমেছে বিগত 7 বছর। কাজে আমার এখন নাথিং টু প্রুভ। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমাকে কথা বলতে ডেকে জল খাচ্ছে। যাই হোক, দ্য পয়েন্ট ইজ দ্যাট নিশ্চয়ই এই পয়েন্টে এই অপরচুনিটিটার মধ্যে সেরকম চ্যালেঞ্জিং কিছু একটা আছে। এবং আমি আবার বলছি যে অনেকেই বাবুল অর্পিতা ঘোষের রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়া এবং তোমার জয়েনিং এর মধ্যে একটা 2 আর 2 4 করছেন, সেই সম্ভাবনাই কি প্রবল? আমি জানি না, সেটা আমি কি করে বলবো, সেটা তো দল বলবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই মুহূর্তে প্রার্থী ভবানীপুরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচারে যাবে? দেখো, এক্ষেত্রে একটা ধর্ম সংকট আছে, বাট আমি সেটা আমি আলোচনা করবো। আমার সঙ্গে ওনার পরশুদিন দেখা হবে। যেহেতু এটা মোটামুটি সবাই জানে যে ভবানীপুরে বিজেপির হয়ে যে লড়ছেন প্রিয়াঙ্কা, সে আমারই প্রোটিন, আমারই লিগ্যাল সব কেস হ্যান্ডেল করতে। আমি শুধু একটু অ্যাড করে দিই যে প্রিয়াঙ্কা কিছুক্ষণ আগে যে বাইটটা দিয়েছে জি 24 ঘন্টাকে, সেখানে প্রিয়াঙ্কা বলেছে যে যদি ভবানীপুরে বাবুল সুপ্রিয় প্রচারে আসে তাহলে বুঝতে হবে যে ব্যক্তিগত সম্পর্কের থেকে রাজনীতি তার কাছে বড়। আমাকে এক্স্যাক্টলি ওই জিনিসটা আমাকে মেসেজও করেছে, ওইটা লিখে দিন। আমাকে লিখেছে যে দাদা প্লিজ অ্যাটলিস্ট আমি তোমাকে দেখি রাজনীতিতে এসেছি, প্লিজ আমার বিরুদ্ধে প্রচার করতে এসো। তো অনেক রকমের ঘটনা ঘটে, তো উইল সি না, উইল সি। আমি সব কথা এখনই ইন্টারভিউতে সবই বলে দেবো কেন, কাজই প্রকাশ পাবে। তোমার বেশি সময় নেব না বাবুল, আমি জাস্ট আর একটা দুটো বিষয় জানতে চাই। অনেক প্রশ্ন করে ফেলেছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। বলো না। তোর গত 7 বছর ধরে সত্যি তো এটা যেটা আমি আগেও বললাম যে তোমার ভীষণভাবে একটা রাজনৈতিক লড়াইয়ের একটা কাহিনী রয়েছে গত 7 বছরেরও বেশি সময় ধরে। যখন তুমি বিভিন্ন সময় বলেছো তোমার বিরুদ্ধে মামলা, একের পর এক মামলা থেকে শুরু করে নানান অভিযোগ, সেই সমস্ত নিয়ে তোমাকে লড়তে হয়েছে এবং ফিল্ডে নেমে লড়তে হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি। পেছনের কাজ কখনো ভাঙেনি। আমি এখানে আমাকে একটু বাবুল প্রশ্ন শেষ করতে দাও। যখন ভেঙেছে সামনের কাজ। হ্যাঁ, এক্স্যাক্টলি তুমিই বলেছো যে শেষ অবধি গাড়ি ইন্স্যুরেন্স দিতে অবধি রাজি হতো না। তো এরকম একটা পরিস্থিতিতে এবং যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে তোমার এই জয়েনিং হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান কটাক্ষ, নানান অভিযোগ তুমি করেছো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা হ্যাশট্যাগ, একটা খুব কমন হ্যাশট্যাগ তোমার পোস্টে থাকতো হ্যাশট্যাগ টিএমছি। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একের পর এক নেতা নেত্রী তারাও আক্রমণ শানাতো তোমার বিরুদ্ধে। শেষ অবধি এই যে ওয়ার্ম ওয়েলকাম যেটা আমরা বুঝি, সেই ওয়ার্ম ওয়েলকামটা এবং সেটা দুপক্ষ থেকে, সেটার ব্যাপারে কতটা কনফিডেন্ট তুমি? ওয়ার্ম ওয়েলকাম তো পেলাম, আমি তো পরিষ্কার বলছি যে ওয়ার্ম ওয়েলকাম এবং খুব ইন্সপায়ারিং, মোটিভেটিং একটা অপরচুনিটি, এগুলো আমি দেখলাম বলি আমি এই সুইচটা করলাম। এটা সম্পূর্ণভাবে তুমি যে লেজিটিমেট প্রশ্নগুলো করেছো, এর মধ্যে একটা প্রশ্ন অবান্তর বা অন্যায় নয়, সবকটা প্রশ্নই লেজিটিমেট এবং সবাই বিজেপিও করবে, বামও করবে, কংগ্রেসও করবে। অদিত্যা আমাকে পার্লামেন্টে একটা কথা বলেন, আজকে দেখতে উনি টিভিতে বললেন, যেটা মানে বেশ রূঢ় ভাষায় বললেন, তো ওটা ওনার রাজনৈতিক কম্পালশন, আমি ওটা গায়ে মাখছি না। তো অবভিয়াসলি যারা প্যানেলিস্ট অনেকেই আছেন, তাদেরকে তাদের রাজনৈতিক কথা বা তারা যে প্রশ্ন তুলবেন, তাদের প্রশ্ন করাটা কমপ্লিটলি লেজিটিমেট, কিন্তু জবাবটা তো আমাকেই দিতে হবে না। তো সেই জন্য নিশ্চয়ই সেই ওয়ার্মথ বা সেই মানে সেই আমাকে যে অপরচুনিটিটা দেওয়া হচ্ছে, সেটা নিশ্চয়ই একটা সার্টেন বিশ্বাস বা অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকেই দেওয়া হচ্ছে। নাহলে এরকম একটা অপরচুনিটি যদি সেরকম চ্যালেঞ্জিং না হতো, তাহলে আমি হট করে কেন আমি সন্ন্যাস ভাঙবো। তো আই এম ভেরি হ্যাপি যে এই বিশ্বাসটা আমার উপর রাখা হয়েছে। আবার বলছি, যে কোচ আমাকে বিশ্বাস করে আমাকে প্লেইং ইলেভেনে রাখবে, আমি সেখানে আমার ঘাম রক্ত ঝরাবো। আমি বেঞ্চ গরম করে সময় নষ্ট করতে চাই না। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, আমি দুটো রিঅ্যাকশন তোমার কাছে জানার চেষ্টা করব। নাম্বার 1, যদি শেয়ার করতে পারো, মানে দুটো লাস্ট প্যানেলিস্ট সবাই বসে আছেন, অনেক টাইম হয়ে গেল। না, আজকে যে বাবুল সুপ্রিয় এবং তার বক্তব্যের মুহূর্তে মোস্ট ওয়ান্টেড, এটা সবাই স্বীকার করছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। তো বাবুল, সেখানে আমার প্রশ্ন প্রথমত হচ্ছে, যদি শেয়ার করতে পারো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি প্রসঙ্গ উঠলো কিনা, অর্থাৎ তুমি আবদার করলে কিনা। নাম্বার 2, তোমার নেটওয়ার্ক খারাপ হচ্ছে, শুনতে পাচ্ছি না। খুব শুনতে পাচ্ছ, খুব নেটওয়ার্ক খুব খারাপ হচ্ছে। নাম্বার 2, যার সাথে জন্মদিন শেয়ার করো, বাইকে তোমাদের প্রচারে দেখা গেছে এবং তুমি খুব জোর দিয়ে বলতে যে শুভেন্দু অধিকারী এবং তুমি একই দিনে একই বছরে জন্মগ্রহণ করেছো এবং তোমাদের মধ্যে অনেক মিল। তোমার এই সিদ্ধান্তের পর তার কাছ থেকে কোনো মেসেজ এসছে কিনা?
না, সেটা আমাদের মধ্যে ব্যক্তিগতই থাক না, সেটা নাই বা বললাম। সব অনেক রকম মেসেজ সবকে আমি প্রকাশ করতে পারবো? আর আমরা অনেক সময় পলিটিক্সে কেন সব জায়গাতেই পাবলিকলি যেটা বলা হয় আর যেটা মানে আড়ালে বলা হয়, দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতেই হবে, এরকম কোনো মানে নেই। অ্যাপ্রিশিয়েট, আমি যেটা প্রথমেই বললাম, যদি শেয়ার করতে আমাকে পারো। বিড়ম্বনায় ফেলো না, আমি হ্যাঁ না এইসব কোনো প্রশ্নের উত্তর দেবো না। আমি খালি এটাই বলবো যে আমি যতটা মন থেকে, যতটা হৃদয় থেকে, যতটা ইমোশনাল হয়ে ছেড়েছিলাম, যতটা রিজলিউশন হয়ে ছেড়েছিলাম, নিশ্চয়ই এই মমতা দিদি এবং অভিষেক বা তৃণমূল কংগ্রেস আমার সামনে যে 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 অপরচুনিটিটা রেখেছে তার মধ্যে আমি চ্যালেঞ্জ দেখেছি। সেই জন্য আমার প্রচুর সুনাম হবে, কটাক্ষ হবে, নানা রকম জিনিস সঙ্গে আমার তুলনা হবে, সেগুলো নানা রকম বস্তুর সঙ্গে আমার তুলনা হবে। হ্যাঁ, হিস্টোরিক্যাল অনেক নাম শুনতে পাচ্ছি, সেগুলোর সঙ্গে আমার তুলনা হবে। সেগুলো জানার পর সত্ত্বেও আমি এই রিস্কটা নিলাম। তার মানে নিশ্চয়ই কাজটার মধ্যে সেই চ্যালেঞ্জটা আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাবুল, অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্নের খুব ক্যান্ডিড উত্তর দেওয়ার জন্য। বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আরও একবার বাবুল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রণয় রায় রয়েছেন বিজেপির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, সিপিআইএম এর তরফ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আমি সবার কাছে আসবো, তার আগে দেখাবো শনিবারের বারবেলার এই চমক, সেটা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক কি ঘটলো দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের রেশ এখনো কাটেনি, তারই মধ্যে মোদী মন্ত্রিসভার এক প্রাক্তন সদস্যকে দলে টানল তৃণমূল কংগ্রেস। শনিবার বারবেলায় সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুপ্রিয় বড়াল। দেশ যাঁকে বাবুল সুপ্রিয় নামেই চেনে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল। উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। টানা 7 বছর প্রতিমন্ত্রী থাকার পর মনে করা হচ্ছিল এবার হয়তো পূর্ণমন্ত্রী হওয়ার সুযোগ আসবে বাবুলের কাছে, কিন্তু মন্ত্রিসভা সাম্প্রতিক রদবদলে সেই প্রত্যাশা পূরণ তো হয়নি, উল্টে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে। এরপর আর ক্ষোভ লুকিয়ে রাখেননি বাবুল, প্রকাশ্যেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন। 1.5 মাস কাটতে না কাটতেই কাহানি মে টুইস্ট। যে দলের বিরুদ্ধে লড়ে দুবার সাংসদ হয়েছেন, এদিন সেই দলেই যোগ দিলেন বাবুল সুপ্রিয়। লাস্ট 4 দিনে যা ঘটেছে, ইমোশন থেকে নেওয়া ডিসিশন যে ইমোশনাল ডিসিশন হবে বা রং ডিসিশন হবে তা নয়, বাট আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম চেঞ্জিং দ্য ডিসিশন। আই এম চেঞ্জিং দ্য ডিসিশন অ্যান্ড কামিং ব্যাক। আই এম নট কামিং ব্যাক টু পার সে, আই এম কামিং ব্যাক টু অপরচুনিটি, আ গ্রেট অপরচুনিটি টু সার্ভ বেঙ্গল। রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও আসানসোলের স্বার্থে এতদিন সাংসদ পদে ইস্তফা দেননি তিনি। এবার অবশ্য বিজেপির টিকিটে জেতা সেই আসন ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের বাবুল। আমি যখন তৃণমূল কংগ্রেস জয়েন করেছি তখন অবভিয়াসলি বিজেপির টিকিটে আমি আসানসোল জিতেছিলাম। সেই সিটটাকে ধরে রাখা বা সেটা নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করা, তার কোনো রকম কোয়েশ্চেনই আসছে না। আই উইল প্লে বাই দ্য রুল বুক অ্যান্ড বাই দি এথিক্যাল বুক। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে মুকুল রায় যে তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন এমন সম্ভাবনা প্রায় স্পষ্টই ছিল, কিন্তু বাবুলের তৃণমূল কংগ্রেসে যোগদান যেন রাজনীতির বিষয়। ঘোর কাটার আগেই বাবুলকে বিশ্বাসঘাতক বলে দেখে দিয়েছে বিজেপি, কিন্তু বাবুলের ভোল বদলের পূর্বাভাস যে তাঁদের কাছেও ছিল না, শ্রমিক ভট্টাচার্যের কথাতেই তা স্পষ্ট। আমরা তো ডিটেকটিভ উপন্যাসে লিখতে বসিনি, রাজনৈতিক দল করি, মানুষের চাওয়া পাওয়া, ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা নিয়ে আমাদের কাজ। তো পশ্চিমবঙ্গের এই রহস্যজনক রাজনৈতিক পরিস্থিতিতে কিছু বোঝার নেই। ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। 19-এর লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গান বেঁধেছিলেন বাবুল সুপ্রিয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাবুলের গলা থেকে গান শোনার অপেক্ষায় জোড়াফুল শিবির। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি, তার আগে নেব বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আপনার রায়। আমি প্রণয়দার কাছে শুরুতে যাব। প্রণয়দা, জাস্ট 7.5 বছর আগে যদি একটু টাইম মেশিনে আমরা পিছিয়ে যাই, আপনার মনে থাকবে নরেন্দ্র মোদী তিনি বলছেন হামে বাবুল চাহিয়ে, বাবুল মুঝে দে দো। আসানসোলের মানুষ বাবুল দিয়েও দিলেন, বাবুল থাকলেনও। আজকে বাবুল জোড়া ফুলে। কত বড় লস বিজেপির জন্য। একটু আগে বাবুলদার বক্তব্য আমি শুনছিলাম, একটা আশঙ্কা প্রকাশ করছিলেন আমরা যারা প্যানেলিস্ট আমরা আক্রমণ করি, কিন্তু বাবুলদাকে আমি আশ্বস্ত করতে পারি আমরা তৃণমূল কংগ্রেস নই।
তাই তৃণমূল কংগ্রেস থেকে কেউ অন্য দলে গেলে যেভাবে তারা বলেছে দুধ ঘি খেয়েছে এতদিন চলে গেল গাদ্দার, আমরা তার একটাও বলছি না। বরঞ্চ যে গানটা দিয়ে আপনারা শেষ করলেন সেই গানটা বাবুলদারই লেখা। 2019-এর নির্বাচনের আগে তিনি লিখেছিলেন, কথা তার, সুর তার, গলা তার। তো সেই গানের দুটো লাইন ছিল, কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা। এটা বাবুলদার লেখা, বাবুলদার গলা, বাবুলদার করেছে, খুব হিট করেছিল গানটা। তো আজকে আমি দেখতে পেলাম যে ওই পাঠশালার যিনি ফার্স্ট বয়, কয়লা পাচার কাণ্ডে ইডি যাকে জেরা করছে, সেই ফার্স্ট বয়ের সামনে গিয়ে তিনি হাজির হয়েছেন। এবং যেদিন ইডি নোটিশ করেছিল সেদিন এই বাবুল সুপ্রিয় বলেছিল যে আমি আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম কয়লা পাচারের সাথে যুক্ত আছে। তো সেই পাঠশালার ফার্স্ট বয় যখন দায়িত্ব নিয়েছেন, তিনি যখন কোচ, তাহলে এতদিন আসানসোলের সাংসদ হিসেবে তিনি যেটা শিখতে পারেননি, আমার ধারণা অতি সহজেই সেই চুরিবিদ্যাটা শিখে যাবেন। কারণ আমাদের যারা কোচ তারা তো কয়লার যেখানে জায়গা সেখান থেকে সাংসদকে এটা শেখায়নি যে কি করে কয়লা পাচার করতে হবে। তো যে দলে তিনি গেছেন, ওই পাঠশালা চোরেদের পাঠশালা, আমি বলছি না, বাবুলদা বলেছিলেন, সেই চোরেদের পাঠশালার যিনি ফার্স্ট বয়, কয়লা পাচারে যাকে জেলে পড়ছে তিনি নিশ্চয়ই শিখিয়ে দেবেন। দ্বিতীয় কথা, বাবুলদা যতক্ষণ বললেন 16 বার অপরচুনিটির কথা বলেছেন, অপরচুনিটি অপরচুনিটি অপরচুনিটি। দেখুন, বিজেপির টিকিটে যারা জিতে এসছে তাদের কাছে সত্যিই অনেক অপরচুনিটি আছে। চন্দনা বাউরি একজন সাধারণ রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করে, তার কাছে প্রথম অপরচুনিটি হলো অর্থ দিয়ে, সে গ্রহণ করেনি। তারপরের অপরচুনিটি পুলিশ হুমকি দিল তৃণমূলে যোগ করো, তাতে কেস দিয়ে দেবো, সে শিরদাঁড়া ভাঙেনি, দায়বদ্ধতা মানুষের কাছে। তারপরে আমরা দেখতে পেলাম যে তার ড্রাইভারের স্ত্রী একটা থানায় কমপ্লেন করেছে যে অবৈধ সম্পর্ক আছে, তার জন্য পুলিশ কেস দিল। গতকাল আপনারা দেখেছেন হাইকোর্ট বলে দিয়েছে যে এই বিষয় নিয়ে কোনো এফআইআর হতে পারে, এফআইআরটা ক্যান্সেল করে দিয়েছে এবং চন্দনা বাউরিকে তারা কোনো ডিস্টার্ব করতে পারে। তো যারা বিজেপির টিকিটে জিতে এসছে নিশ্চয়ই তাদেরকে বিভিন্ন রকম অপরচুনিটি দিচ্ছে। এখন মুশকিল হলো কে অপরচুনিটি নেবে আর কে অপরচুনিটি নেবে না। বাবুলদা হয়তো অপরচুনিটি নেওয়ার সে মনে করেছে নিয়েছেন। আমাদের আমি এখানে একটু স্নেহাশিস চক্রবর্তীর কাছে আসবো। স্নেহাশিস বাবু, আপনার রিয়াকশন। দেখুন, বাবুল সুপ্রিয় অত্যন্ত এনার্জেটিক এবং পরিশ্রমী এবং ইন্টেলিজেন্ট একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ওর কথাতেই আমরা বুঝতে পারছি যে বিজেপিতে থাকাকালীন অবস্থায় ও যেভাবে মানুষের কাজ করতে চেয়েছিল সেটাও করতে পারেনি, এবং কিছুদিন আগে ও রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবে এটা সিদ্ধান্ত নিয়েছিল। এই অবস্থায় একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার রাজনীতি একেবারে অস্তাচলে চলে যাবে, এটা আমাদের দল, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আবার নতুন করে একেবারে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আবার নতুন ভারত গড়ার দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি মনে করেছেন যে বাবুল সুপ্রিয়কে সুযোগ দিলে এবং তাকে কাজের জায়গা দিলে এটা ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, যেটা প্রণয় দ্বারা বলছেন রাজনীতির যে এটা তো ঠিকই যে বাবুল সুপ্রিয় তার যে রাজনৈতিক জীবনটা সেটা কুসুমাস্তীর্ণ ছিল না, অন্তত আপনারা খুব কুসুমাস্তীর্ণ করে রাখেননি। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কখনো তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় প্রচারের অভিযোগ, কখনো তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, যেটা নিয়ে বারংবার বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন। এবং বাবুল সুপ্রিয়র তৃণমূল কংগ্রেস বিরোধিতা সেটাও খুব চড়া টোনেই বাধা ছিল। সেখানে দাঁড়িয়ে প্রণয়দার প্রশ্ন যে তারপর আপনাদের শিবিরে রাজনৈতিক অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়, রাজনৈতিক চিন্তাভাবনার বদল হতে পারে। বাবুল সুপ্রিয় নিজে উপলব্ধি করেছেন যে এই বিজেপি আর করা যায় না, এই বিজেপি করার মতো অবস্থায় নেই, এবং তিনি আগে যেটা বলেছিলেন, এখানে যেটা প্রণয়দা উল্লেখ করলেন, সেটা উনি বুঝতে পেরেছেন, আজকে বুঝতে পেরেছেন যে প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে তাহলেই কিন্তু প্রকৃত মানুষের কাজ করা যাবে। তাই তিনি তৃণমূল কংগ্রেসে এসছেন এবং এটাকে গ্রহণ করেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। এখন প্রণয়বাবু যেসব ওইসব ইডি সিবিআইয়ের কথা বললেন, ও তো আপনারা সিবিআইকে একেবারে দলদাসে পরিণত করেছেন, করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সিবিআইকে লাগিয়ে দেওয়া ছাড়া আপনাদের ভারতবর্ষে কোনো কাজ নেই। আপনারা এই সিবিআইকে একেবারে, তার প্রচুর কাজ ছিল, তার 1300-র ওপরে মামলা আছে যেটা সিবিআই তদন্ত করে না, 650 মামলা পেন্ডিং আছে, 25টা বড় মামলা 5 বছর পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। সিবিআই এর কাজ হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পেছনে ঘুরে।
বাবুলদা একজন গায়ক মানুষ, তিনি রাজনীতিতে এসেছিলেন, আপনারা খুব ভালো করে জানেন। 2014 নির্বাচনের ঠিক 1 মাস আগে উনি দলে জয়েন করেছিলেন এবং তারপরে আসানসোলে তাকে প্রার্থী করা হয়েছিল। যেই তিনি প্রার্থী হলেন তারপরে দেখা গেল অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হলো। এই যে সিবিআই ইডির কথা বলছেন, বাবুলদা নিজে খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের বিরোধী আমি রাজনীতি আসবো প্লিজ, একটু শুনে যাওয়ার চেষ্টা করি শুভেন্দু অধিকারী কি বলছেন। काम किया उनका साथ, मेरा टिप्पणी करना ठीक नहीं होगा, लेकिन मैं टालीगंज में देखा 3rd पोजीशन मिला उसको, कलकत्ता के ऊपर 3rd पोजीशन एक सेंट्रल मिनिस्टर को मिला। जो पॉलिटिकल वोटिंग करता है सोच समझ के एक पॉलिटिकल आदमी के पक्ष में, वो मास लीडर भी नहीं है, ऑर्गेनाइजर भी नहीं है। उसका जो काउंटिंग एजेंट था 12 दोपहर 12 साढ़े 12 बजे के बाद सब निकल के चला आया। काउंटिंग एजेंट को काउंटिंग हॉल में रखने नहीं सका तो क्या ऑर्गेनाइजर है। लेकिन अच्छा दोस्त है, बहुत अच्छा बात कहता है और गान भी अच्छा है, इंग्लिश हिंदी भी बहुत अच्छा है, फ्लुएंट है। और मेरा साथ एक रिलेशन भी बन गया, मालूम नहीं था। 15/12/1970, सेम डेट, सेम मंथ, सेम ईयर, डेट ऑफ बर्थ। लेकिन बीजेपी के कोई नुकसान नहीं होगा। आसनसोल के जितेंद्र आने के बाद कहीं न कहीं नाखुश नजर आ रहे थे, फिर उनको मंत्री पद से भी हटा दिया गया। नहीं, जितेंद्र तिवारी को पहले ज्वाइन करना था, बाबुल जी ने ऑब्जेक्शन दिया, पार्टी ने बाबुल जी को जो बात को एक्सेप्ट कर लिया, ज्वाइन नहीं करा। जब बाबुल जी ने क्लियरेंस दिया तो बाबुल जी ज्वाइन कराया। उसका कॉन्करेंस में ही दिलीप दर ने ज्वाइन किया था उसको हुगली में एक पब्लिक मीटिंग में। इसलिए जितेंद्र तिवारी के साथ अच्छा रिलेशन भी अच्छा था। जितेंद्र तिवारी का कैंडिडेचर के लिए बाबुल जी का कोई ऑब्जेक्शन भी नहीं था। मैं अंदर में था, जितना जानकारी मेरा पास है, ये कोई इशू नहीं है। इशू मिनिस्टरशिप का है, ये मिनिस्टरशिप का इशू है। तो आपके पद का आपको स्टेटस का सवाल है। तो मैं तो कैबिनेट मिनिस्टर था बंगाल गवर्नमेंट में, 3 बिग पोर्टफोलियो था। मैं छोड़ के आया एथिकल ग्राउंड में, विचारधारा का ग्राउंड में, और उनका MOS था मिनिस्टर ऑफ स्टेट, वो चला गया इसलिए किया। ये तो क्लियर मैसेज है। सर, पॉलिटिकल में लाना भी बीजेपी का ही है, वो राजनीति में आए कहीं, क्योंकि दूर दूर तक मैं ज्यादा बात नहीं कहूंगा। आप दूसरा सवाल कीजिए। इसमें बंगाल की पॉलिटिक्स में देखिए, एक दिन मीडिया में चलेगा बीजेपी का थोड़ा फेस लॉस हुआ, ये तो ये बात नहीं है। ये 7 साल मिनिस्टर का पार्लियामेंट MP था, मिनिस्टरशिप चला गया, कैसे लोग को बीजेपी टिकट देता है, मिनिस्टर बनाता है, ये तो सवाल उठ सकता है। फेस लॉस तो थोड़ा हुआ, ये कोई दिक्कत नहीं, लेकिन उसको लेकर ज्यादा पॉलिटिकल बात करना, एनालिसिस करना, ये कोई जरूरत नहीं है। ये एक भी बूथ प्रेसिडेंट उनके साथ नहीं जाएगा। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম এবং শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা শব্দ চয়ন অত্যন্ত ইন্টারেস্টিং। তিনি বলছেন মাস লিডারও ছিলেন না, অর্গানাইজারও ছিলেন না, বড় অর্গানাইজারও ছিলেন না, নিজের কেন্দ্রে দুপুর 12টার সময় কাউন্টিং এজেন্টদের ধরে রাখতে পারেনি, কিন্তু কথা ভালো বলেন, হিন্দি ইংরেজিতে ফ্লুয়েন্ট, এবং আমারা আচ্ছা দোস্ত থা। আমি এখানেই একটু আসবো সৌম্য H রায়ের কাছে। সৌম্যদা, প্রথমে আমি সুভাষের আমি পুরোটাই দেখছিলাম, শুনছিলাম, বেশ ভালো লাগছিল। মৌপিয়া, তোমরা আজকাল রেজিস্টার রাখো নাকি? মানে কোন দল থেকে কে চলে যাচ্ছে, কখন চলে যাচ্ছে, তোমাদের একটা লিস্ট করো। যে পশ্চিমবঙ্গে একটা তোমাদেরও অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কখন কোন দলে কে যাচ্ছে। এখন দুয়ারে যোগদান পর্ব চলছে কিনা আমি জানি না। মানে আমি বাবুলের কথা শুনে আমার খুব অনেস্টলি কতগুলো কথা বললো। বাবুল মানে সত্যি বলছি, এত অনেস্টলি কতগুলো কথা বলছে আমার খুব ভালো লেগেছে। মানে স্বীকার করেছে যে অপরচুনিটি পাচ্ছিলাম না ভাই, চলে গেছি। কমসে কম পলিটিক্যাল হিপোক্রেসি নেই। উনি তো পলিটিক্যাল অপরচুনিটির কথা বলছেন, আমি রিজার্ভ বেঞ্চে বসবো, মানে আমি সুযোগ পাইনি, মন্ত্রিত্ব পাইনি, আমি ভাই চলে গেছি, একদম পরিষ্কার কথা বলেছি। আর বিড়ম্বনা, এই প্রণয়ার তৃণমূলের আমার যে দাদা বসে আছেন, তার বিড়ম্বনাটা বুঝি। এখন এরা কাকে কখন জিন্দাবাদ বলবে, আর কাকে কখন গাদ্দার বলবে, কাকে কখন বাফাদার বলবে, এত সমস্যায় পড়েছে এদের। মানে নিজেদের এখন ডায়েরি রাখতে হচ্ছে, মেনটেন করতে হবে, লিখতে হবে। আমি অবাক হয়ে যাই যে পলিটিক্যাল থেফট,
আমি বারবার বলছি যে এরা তো কমিটমেন্ট আছে একটা। সমুদ একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন, আমি স্নেহাশিসদার কাছে আসি। স্নেহাশিসদা, ব্যক্তিগতভাবে আপনি কটু কথা বলেন না, অন্তত আমরা শুনিনি, কখনো শোনা যায়নি না। আপনি কারো সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করেন না, কিন্তু এটা তো ঠিক যে আপনার দলের যারা ব্যক্তি আক্রমণ করে থাকেন, যাদের বিভিন্ন সময় আপনাদের ডিফেন্ড করতেও হয় অন্তত প্রকাশ্য ফোরামে, সেখানে দাঁড়িয়ে তো সত্যি এটা খুব কঠিন সময় যে যাকে এই মুহূর্তে যার সম্পর্কে কটু কথা নির্গত হচ্ছে, পরের দিন হয়তো তাকেই ওয়েলকাম করতে হচ্ছে। দেখুন, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, খারাপ কথা এগুলো বলা উচিত নয়, কিন্তু আমরা খারাপ লাগে যে এগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে এগুলো শুনি। এটা ঠিক নয়, করা উচিতও নয়। লড়াইটা তো রাজনৈতিক নীতি, আদর্শের এবং কাজের জন্য হওয়া উচিত। এবং এটা বিষয়, কিন্তু এটা আমি বুঝি যে সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর বহু মানুষ এক দল থেকে আরেক দলে গেছে, এবং কেন যায়, এটা কিন্তু মূলত কাজের জন্য যায়, কাজ করতে যারা চায়, সেখানে আপনি শুনুন, কংগ্রেস থেকে প্রচুর মানুষ দল ভেঙে গেছে, তো এটা একেবারে এমন নয় যে নির্বাচনের আগে যখন ঠিক স্রোতটা উল্টো মুখে ছিল, যখন তৃণমূল কংগ্রেসের প্রচুর লোকের, আমি আবারও বলছি যে বাবুল সুপ্রিয় ঠিকই তাদের দলে পড়ে না, কারণ 2019 পরবর্তী সময় তিনি বিজেপিতে আসেননি, আমি বাইরে রেখে বলছি যে তখন যারা তৃণমূল কংগ্রেস থেকে যাচ্ছিলেন তাদের তো দম বন্ধ হয়ে আসছিল, তৃণমূল কংগ্রেসে তাদের ভীষণ দম বন্ধ হয়ে আসছিল এবং তারা কোনো কাজ করতে পারছিলেন না। এখন আবার দেখা যাচ্ছে যে একটা পাল্টা স্রোত দেখা যাচ্ছে। ঠিক, অ্যাকচুয়ালি 21 সালের আগে অনেকে ভেবেছিল যে বিজেপি হয়তো পাওয়ারে চলে আসতে পারে, ক্ষমতায় চলে আসতে পারে, তখন অনেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন কিন্তু তারা প্রায় উপলব্ধি করছে, এবং বিজেপির মধ্যেও যারা আছে অনেকেই মনে করছে যে না, সত্যি বিজেপি করা যাবে না, এর থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি, তাহলে কি একে একে নিভেছে দেউটি? হতে পারে, অনেক বেশি কাজের জায়গা এটা। দেখুন, বিজেপিতে এরকম লক্ষ লক্ষ কর্মী আছে যারা 40 বছর, 45 বছর, 50 বছর ধরে বিজেপি করে। টিকিট দেননি কেন তাদের টিকিট দেননি কেন? বিজেপির লক্ষ লক্ষ কর্মী 2019 সালে বিধানসভা নির্বাচনের আগে এই 40 বছর ধরে থাকা কর্মীদের কথা আপনাদের মনে ছিল নাকি? রাতারাতি যারা তৃণমূল কংগ্রেস থেকে প্যারেড করতে করতে বিজেপিতে চলে গিয়েছিলেন, আমি আবারও বলছি, এটা বাবুল সুপ্রিয় প্রসঙ্গে নয়, যারা চলে গিয়েছিলেন তাদেরকে বেছে নিয়েছিলেন তখন ওই 40 বছর 45 বছরের পুরনো কর্মীদের কথা তখন তো আপনাদের মনে পড়েনি? যখন আপনি জিতেন্দ্র তিওয়ারিকে টিকিট দিয়েছেন, যখন আপনি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে টিকিট দিয়েছেন, যখন আপনি রাজীব ব্যানার্জিকে টিকিট দিয়েছেন, তখন কোথায় মনে ছিল আপনার এই 40 বছর আগের পুরনো কর্মীদের কথা? না, আমি বলছি বৌদিয়া, চন্দনা বাউরিকে নিয়ে একটু আলোচনা হোক না। এরকম চন্দনা বাউরি টাইপের অনেককেই আমরা দিয়েছি। যদি এখন এই বিড়ম্বনা থেকে বেরোতে এসকেপ রুট হিসেবে চন্দনা বাউরিকে চান, তাহলে চন্দনা বাউরি প্রসঙ্গ চান, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো না, আমি অতটাও জেনারাস নই, কিন্তু চন্দনা বাউরিকে নিয়ে ডেফিনেটলি কালও আমরা অনুষ্ঠান করেছি, কালকেও আমরা তার খবর দেখিয়েছি, অত্যন্ত যত্ন সহকারে দেখিয়েছি এবং আবারও দেখাবো, কিন্তু এই মুহূর্তে আপনাকে এসকেপ রুটটা দিতে পারলাম না। প্রণয়দা, একটু বক্তব্যটা তো রাখতে হবে, বক্তব্যটা তো রাখতে হবে, অন্তত জেনারাস বলে সুনাম নেই আমার। না, আমি আমার বক্তব্যটা তো আমি শেষ করতে পারলাম না। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে বিজেপিতে যারা করে তারা এটা কেউ মনে করে না, যারা আদর্শের জন্য করে যে এমএলএ এমপি মন্ত্রী হওয়াটাই একমাত্র লক্ষ্য, সেই জন্য আমি 40-50 বছর বলেছিলাম। আর এটা একটা একদম নীতি আছে, আমরা তো ভোটের আগে প্রকাশ্যেই বলেছিলাম যারা বিজেপির প্রার্থী হতে চায় তারা প্রকাশ্যে ড্রপ বক্সে তাদের আবেদন জমা করতে পারে। অতএব আমাদের দলে এটা পরিষ্কার আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা প্রার্থী করি, একমাত্র ক্রাইটেরিয়া এটা থাকে না সিপিএম দলের মতো যে কে কতদিন ধরে রাজনীতি করেছে, এটা একমাত্র থাকে না। তো সেই জন্য এই জিনিসগুলো ঘটে, এবং এটা আজকে প্রথম করছে এমন নয়, অতীতেও ঘটেছে, কিন্তু তারপরেও আমাদের দল বেড়েছে, আমাদের দল 2 এমপি থেকে 303 এমপি হয়েছে। আজকে একটা ঘটনা ঘটেছে মানে সেটার জন্য আমাদের দলের স্ট্রাকচার ভেঙে গেছে, ধাক্কা খেয়ে গেছে। দেখুন, আজকে আমি খুব অবাক হয়ে যাচ্ছি দেখে এটা। একদিকে আমি বলবো বাবুল সুপ্রিয় যা বলেছেন খুব পরিষ্কার কিছু কথা বলেছেন, পলিটিক্যাল অপরচুনিজম বলে একটা বস্তু কাজ করছে বাংলার রাজনীতিতে, দেশের রাজনীতিতে উনি অ্যাকসেপ্ট করেছেন, এবং খুব স্বাভাবিক নিয়মেই তিনি বলেছেন আমাকে যিনি 11 জনের মধ্যে খেলাবেন সেখানে যাব। বাবুল সুপ্রিয় চেনেন না চণ্ডীচরণ লেটকে, বাবুল সুপ্রিয় চেনেন না দীপঙ্কর দাসকে, যিনি তার বাবা এবং মাকে জ্বলন্ত পঞ্চায়েত নির্বাচনের আগে কাকদ্বীপে জ্বালিয়ে দেওয়া হয়েছিল
আজও সে একটা রাজনৈতিক দলই করে মতাদর্শের জন্য। বাবুল সুপ্রিয় তাদেরকে চেনেন না, বাবুল সুপ্রিয় তাদের ভোটে নির্বাচিত হয়ে ওখানে গেছেন। আর বাবুল সুপ্রিয়র মতন যে লোকেরা এই পলিটিক্যাল অপরচুনিজম নিয়ে কেরিয়ার তৈরি করছেন, তারা কিন্তু মানুষের সাথে, আমি একদম কোট আনকোট বলছি, বেইমানি করছেন। বাবুল সুপ্রিয় একা নন। তিনি একটা কথা বলেছেন তার ইন্টারভিউয়ের মধ্যে, প্রিয়াঙ্কা টিবরিওয়ালের কথা বলছেন। বলছেন প্রিয়াঙ্কার সাথে আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক, আমি ধর্ম সংকটে আছি, ওখানে যাব কিনা। আচ্ছা, আমার সাথে যদি স্নেহাশিস চক্রবর্তীকে আমি অত্যন্ত সম্মান করি, তৃণমূল কংগ্রেস দলের যে কয়েকজন মানুষের সাথে সত্যিকারের কথা বলা যায়, স্নেহাশিস চক্রবর্তী তার মধ্যে একজন। কিন্তু আজকে ওই জাঙ্গিপাড়া কেন্দ্রে যদি কোনো রাজনৈতিক লড়াই হয়, আমি কিন্তু স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে প্রচারে গিয়ে কিন্তু অংশগ্রহণ করব, যে কোনো মানুষের বিরুদ্ধে গিয়েই করব যদি তার সাথে আমার রাজনৈতিক মতের পারা হয়। সেটা যদি আমার পরিবারের কেউ হয়, তার বিরুদ্ধে গিয়েও বলবো। আজকে কিসের ধর্ম সংকট? ভবানীপুরে যেতে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের বিরুদ্ধে তিনি প্রচার করবেন না? রাজনীতি না সুবিধাবাদ চলছে, যে যখন পাচ্ছেন যেদিকে খুশি যাচ্ছেন। আসলে তৃণমূল কংগ্রেস দলটারও আজকে আদর্শগত ভিত্তিটা নড়ে গেছে। দলের নিয়ন্ত্রণ আর কালীঘাটে নেই। কালীঘাটে তবু কিছুটা দিদির ছবির আদর্শ ছিল। দলটা এখন কালীঘাটের পাঠশালা, যেটা বাবুল সুপ্রিয়র গানে ছিল, সেখান থেকে এখন ক্যামাক স্ট্রিটের ওই উচ্চতল বহুতল বাড়িতে পৌঁছে গেছে। আর দেখতে পাচ্ছেন দলটার চারিত্রিক কি পরিবর্তন হয়ে গেছে, যেখানে স্নেহাশিস চক্রবর্তীদের আর কোনো জায়গা নেই। না না, সব্যসাচী বাবু, আপনি যে কথাগুলো বলছেন এগুলো না জেনে কথা বলছেন। তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আছে বলেই আজকে 2,88,00,000 ভোট পেয়ে আবারও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। আর বেইমানি কি? আপনার দল থেকে আমি 28 জন নেতার নাম বলতে পারি যারা আপনাদের দল ছেড়ে দিয়ে কখনো তৃণমূল কখনো বিজেপিতে চলে গেছে। আজকে আপনার আদর্শের কথা বলছেন, আর বাংলার মানুষ এত বোকা নয় যে আপনাদের ছেড়ে দিয়ে 5% নামিয়ে দিয়েছে। 5% গেল, 1% হলে ওই দলটা ঝান্ডা ধরার লোক থাকবে। আর একটা দিন আসবে এই তৃণমূল কংগ্রেসে ওটা কোম্পানি ওয়াইন্ডিং আপ হয়, তৃণমূল কংগ্রেসের ওয়াইন্ডিং আপ হবে। অত্যাচারের কথা বলছেন, বামফ্রন্ট সরকারের সময় একেবারে কি নন্দীগ্রাম থেকে শুরু করে আবার আসুন না সেই জায়গায়, আবার ফিরে ফিরে নন্দীগ্রামে আসছেন। জাঙ্গিপাড়ার কথা বলছেন, তার আগে শুভজিতের কাছে যাওয়ার আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করে যে কেন বাবুল সুপ্রিয়কে নিয়ে চর্চা এতটা কেন? কারণ তিনি দুবারের সাংসদ, 7 বছরের কেন্দ্রীয় মন্ত্রী। কোন কারণে বাবুল সুপ্রিয় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন? যদিও বিজেপি বলছে তাদের জন্য লস না, শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপির কিচ্ছু যায় আসে না। সত্যি কি এখানে লাভ ক্ষতির কোনো খতিয়ান নেই? সত্যি কি বিজেপির জন্য এটা ক্ষতি নয় বা তৃণমূল কংগ্রেসের জন্য লাভ নয়? এই প্রশ্ন নিয়ে আমি শুভজিতের কাছে আসবো, তার আগে দেখুন আমাদের প্রতিবেদন। গত লোকসভা ভোটে 18টি আসন জেতার পর বিজেপি নেতারা বারে বারে বলতেন তৃণমূল 19-এ হাফ, 21-এ সাফ। বিধানসভা ভোটে প্রত্যাশা সেই ফানুস চুপসে গিয়েছিল, কিন্তু লোকসভায় জেতা 18টি আসন নিয়ে গেরুয়া শিবিরের বড়াই করা বন্ধ হয়নি। শনিবারের বারবেলায় স্পষ্ট হয়ে গেল রাজ্য বিজেপির পাটিগণিতে বদল নিশ্চিত, কারণ তৃণমূলে যোগ দিয়েই আসানসোলের সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন বাবুল সুপ্রিয়। শুধু তাই নয়, এতদিন দলত্যাগী তৃণমূল নেতাদের মুখে যা শোনা যেত সেই দলে থেকে কাজ করতে পারছিলাম না সুর এবার বাবুলের গলায়। বাবুল তো তৃণমূল কংগ্রেসে কেন যোগ দিলেন? কাজ করার অপরচুনিটির জন্য। যে আমার কাজ করার সব রাস্তা একটা বটল নেকে চলে গেছিল। বাকি যা হয়েছে আপনারা দেখেছেন, আমি নিচে কোনো মন্তব্য করবো না। এ রাজ্যে বিজেপির ডালপালা মেলার আগেই আচমকা গেরুয়া শিবিরে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেটা 2014 সালে। রাজনীতির আনকোড়া মুখ হয়েও জীবনের প্রথম ভোটে আসানসোলের মতো কঠিন আসনে জিতে সাংসদ হন। তারপর মোদী মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, মামলা মোকদ্দমার জালেও থমকায়নি রাজনীতিবিদ বাবুলের উত্থান। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো জট ছাড়াতে তৎপর ছিলেন বাবুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করারও পক্ষপাতী ছিলেন। একসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খাওয়া নিয়ে ঘরে বাইরে কম কথা শুনতে হয়নি তাঁকে। তাতেও অবশ্য কাজের স্টাইল বদলাননি বাবুল সুপ্রিয়। তো আপনাদের সবাইকে রেকমেন্ড করবো যে যখন যেখানে দরকার হবে প্লিজ ইগোগুলো সরিয়ে রেখে ঝালমুড়ি খাবেন, দেখবেন মন ভালো থাকবে। 19-এর লোকসভা ভোটে আবার জয়, কিন্তু মন্ত্রিসভায় প্রমোশন পাননি বাবুল।
প্রতিমন্ত্রী হিসেবেই থেকে গিয়েছিলেন। এরপর দলের নির্দেশে 21-এর বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন, জিততে অবশ্য পারেননি। তারপরেই বিজেপি ও বাবুলের দূরত্ব তৈরি হতে শুরু করে। দিলীপ ঘোষের সঙ্গে তার সংঘাতও প্রকাশ্যে আসে। সংঘাত বাড়তে বাড়তে শেষমেশ বিজেপি ত্যাগ, রাজনীতি থেকে সন্ন্যাস, তারপর সবাইকে চমকে দিয়ে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে প্রত্যাবর্তন। এরপর কি? আগামী দিনে কোন ভূমিকায় দেখা যাবে বাবুলকে? তৃণমূলের হয়ে রাজ্যসভার প্রার্থী হবেন? বাবুল সরাসরি কোনো উত্তর দেননি, আবার সম্ভাবনার কথা উড়িয়েও দেননি। হ্যাঁ, সেটা দল বলবে, সেটা ডেরেক ওব্রায়েনকে জিজ্ঞেস করবে। তৃণমূলের নজরে 2024। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মোদীর মোকাবিলায় তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্যকেই কাজে লাগাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুভজিৎ, খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করব যে সত্যি কি বিজেপির কিছু যায় আসে না? কারণ বাবুল সুপ্রিয় তিনি রাজনীতির ময়দানে শুধুমাত্র একজন অনেক সেলিব্রিটি এন্ট্রির মতো নিজেকে সীমাবদ্ধ না রেখে তাকে কিন্তু লড়াইয়ের ময়দানেও দেখা গেছে। তো সত্যি কি বিজেপির জন্য কিছু যায় আসে না? বিজেপির যায় আসে কি না আসে মৌপিয়াদি, তার আগে আমার একটা খুব বিখ্যাত উক্তি আব্রাহাম লিঙ্কনের মনে পড়ছে। তিনি বলতেন রাজনীতি বা গণতন্ত্রের সংজ্ঞা, তার সংজ্ঞাটাকে ইউজ করা হয় সাধারণত যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, মানে জনগণের জন্যে, জনগণের হয়ে বা জনগণের কাজ করাটাই ব্যাপার। কিন্তু বিগত দিনগুলোতে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের যে যারা রাজনীতি করে, যে পলিটিশিয়ানরা, বিশেষত যারা টিএমসি বিজেপির মধ্যে রেগুলারলি দল বদল করছে, কে কোন ফুলে রয়েছে আমরা সাধারণত বুঝতেই পারি না, বিশেষত সাধারণ মানুষ। তো আমার যেটা মনে হয় এখানে কিন্তু সংজ্ঞাটা, আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা চলে না পশ্চিমবঙ্গে। এখানে হয়ে গেছে ফর দ্য টিকিট, ফর দ্য এমপি সিট, ফর দ্য এমএলএ সিট, ফর দ্য মিনিস্ট্রি, এরকম একটা ব্যাপার। তাই এই যে রাজনৈতিক অবক্ষয়, সেই অবক্ষয়টা একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে মানচিত্রের প্রথম সারিতে চলে গেছে রাজনৈতিক অবক্ষয়ের যে প্যারামিটার ধরে। এখন আপনার যে প্রশ্ন মৌপিয়াদি, যে বিজেপির কি সত্যি যায় আসে না, বিজেপির টপ লিডারশিপের চেয়ে সবচেয়ে বেশি যায় যেটা আসে সেটা হচ্ছে যারা বিজেপির সাধারণ কর্মী। আজকে দেখুন 2021-এর যে বিধানসভা নির্বাচনের আগে এই কর্মীরা যখন ভেবেছিল যে 2021-এ হয়তো বিজেপি ক্ষমতায় আসতে পারে, তারা দল বদল করেছিল এবং পরে 2021-এ যখন টিএমসি জিতলো তারা সবাই আবার অনেকে বিজেপিতে ফিরতে চেয়েছে। দিনাজপুর থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, মেদিনীপুর, সব জায়গায় আমরা দেখেছি দল বদল। কিন্তু এই সাধারণ যে কর্মীগুলো বিজেপির, তাদের কি করতে দেখা গেছে কি, তাদেরকে কাউকে জুতোর মালা পরিয়ে, কাউকে উঠবোস করিয়ে পার্টিতে ওয়েলকাম করা হয়েছে। একদম, আমি এই প্রসঙ্গে ফিরবো শুভজিৎ, আরো বিস্তারিত ফিরবো। তার আগে আমাকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা এই আলোচনাতেই ফিরবো, আপনার রায় নিয়ে ফিরবো। দেখতে থাকুন জি24। একটা মানে অপ্রীতিকর অবস্থার সিচুয়েশন তৈরি করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় যখন চলে গেছে বিজেপিতে, প্রণয়দা আগের দিন আমাকে অলরেডি ঠাপ্পা মেরে দিয়েছে যে আপনি কোন দলের। আমি প্রণয়দাকে শুধু এইটুকুই জিজ্ঞেস করব যে প্রণয়দা, দলে কোন দলে কে আছে এই নিয়ে আপনারা একটা মুজলেখা লিখিয়ে নিন যখন তৃণমূল থেকে কেউ বিজেপিতে যাবে বা বিজেপি থেকে, মানে বিশেষত তৃণমূল থেকে, কারণ আগামী দিনে সাধারণ মানুষ বা ভোটারদের খুব অসুবিধা হচ্ছে, সেটাই আর কি। আমি একটা কথা বলতে চাই মৌপিয়া, শুভজিতের কথা শুনে শুভজিৎ একদম ঠিক বলেছে, কিন্তু আমি একটা জিনিস অদ্ভুত বলছি। ধরো মৌপিয়া, তোমার বাড়িতে যদি কখনো চুরি হয়ে যায় বা ভগবান না করুক কিছু সোনা গয়না চুরি হয়ে যায়, কি করো? থানায় গিয়ে ডায়েরি করো, এফআইআর করো যে আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে, পুলিশ সেটা ব্যবস্থা করে। এখন এই যে পশ্চিমবঙ্গের নতুন কালচার, যে ভোট চুরি হয়ে যাওয়া, এই যে হঠাৎ এখানে তো পশ্চিমবঙ্গে এখন মানে আম পাকার পরে মুকুল আসে, এখন ভোট চুরি হয়ে যাচ্ছে। এখন আসানসোলের ভোটাররা ঠিক করেছে ভোট দেওয়ার পরে এখন আসানসোলের ভোটাররা ভাবছে কী সাংসদ চলে গেছে। মানে বাবুলবাবু একটা কথা সুন্দর বলেছেন, এক মিনিট বলেনি, বাবুল একটা খুব সুন্দর কথা বলেছে যে অপরচুনিটি পাচ্ছিলাম না, চলে যাচ্ছি। ধরো তাহলে নীতির কোনো বালাই নেই, আদর্শের কোনো বালাই নেই। নরেন্দ্র মোদী কালকে ভালো, আজকে মমতা ব্যানার্জি ভালো, উন্নয়নের জন্য চলে গেছেন। কালকে যদি কোনো নিষিদ্ধ সংগঠন এখানে বাবুলবাবুকে বলেন যে আপনাকে আমি সুযোগ দিচ্ছি কাজ করার জন্য, আপনি প্রথম সারিতে থেকে কাজ করবেন, 1 নম্বর প্লেয়ার, বাবুল কি যাবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। তার মানে কি পলিটিক্যাল ব্যাংক্রাপসি এমন জায়গায় গেছে, নীতি আদর্শের কোনো বালাই নেই, বলে লেনেওয়ালা আর জানেওয়ালা দুজনেই সমান, মানে শুধু আসলেই হলো, আমার শুধু সংখ্যা বাড়াও এবং নাম্বার বাড়াও। শুধু এখানে আমি স্টেয়াশিসদের কাছে আসি, যেটা একটু আগে প্রণয় রায় কটাক্ষ আসবো বসেছি, যেটা কটাক্ষ করছিলেন যে ধরা যাক বাবুল সুপ্রিয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোনো কর্মসূচিতে রয়েছেন, এমন সময় কোনো দুষ্টু বিজেপি তারা এই তৃণমূল আর নয় বাবুল সুপ্রিয়র লেখা এবং সুর দেওয়া এবং গাওয়া গানটা সেটা চালাতে শুরু করলো, সেটা যথেষ্ট অস্বস্তির হবে স্নেহাশিসদা।
না দেখুন, আমি আমারও বলছি যে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অবস্থান বদল হতে পারে, রাজনৈতিক পরিবেশেরও বদল হতে পারে। এই বিজেপি 14 সালের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে আজকে সেগুলো রাখেনি, ফলে বিজেপি যারা করতো তাদের অনেকেই কিন্তু নিজেদের বোধোদয় ঘটছে যে না, সত্যিই বিজেপি করা যায় না। বাবুল যখন বিজেপি করেছে নিষ্ঠার সঙ্গে করেছে, কিন্তু ও কখনো ভাবতে পারেনি যে নরেন্দ্র মোদী সরকার এসে এমন জায়গায় ফেলবে যেখানে এনআরসি করতে পারবে না, সিএ লাগু করতে পারবে না। এই এনআরসির কথা বলছিলেন যে বিজেপি যে এইভাবে ব্ল্যাকমেল করবে ভারতবর্ষের মানুষকে, এটা বাবুল তখন বুঝতে পারেনি। তাই সেদিন যে নিষ্ঠার ছিল সেটা আপনি বললেন পরিবর্তন হচ্ছে, তাহলে কি সিএ এনআরসির বিষয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অবস্থানটাও পরিবর্তিত হয়ে যেতে পারে রাজনীতিতে যদি পরিবর্তন হয়? এবং বিজেপি সম্পর্কে তৃণমূলের অবস্থান, যেটা বারবার করে বলা হচ্ছে, এটা আসলে লোক দেখানো একটা কম্পিটিশন চলছে। এদিকে বলছেন আমি সারা দেশে বিজেপি বিরোধিতা করব, ঘর ভাঙাচ্ছেন কংগ্রেসের, সৌম্যদাদের দল থেকে ভাঙিয়ে সুস্মিতা দেবকে নিয়ে ত্রিপুরাতে বিজেপি বিরোধিতা করছেন, আর কলকাতার ক্যামাক স্ট্রিট থেকে কিছু বাচ্চা ছেলে গিয়ে ওখানে হই হই করে তৃণমূল কংগ্রেসকে নাকি প্রতিষ্ঠিত করবে। এইরকম একটা অবস্থান, আপনি বলছেন যে রাজনীতিতে পরিবর্তন হতে পারে, তাহলে কি এটাও দেখবো নাকি এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী মিলে একটা নতুন করে ভারতের বুকে দুটো রাজনৈতিক দলের একটা তত্ত্ব তৈরি করবার জন্য বিজেপির এজেন্ডা, আরএসএস এর এজেন্ডা, ডুয়েল পলিটিক্যাল পার্টি সিস্টেম ভারতে প্রতিষ্ঠিত করা, সেটাই কি করবার চেষ্টা করছেন? একটু খুব সংক্ষেপে আমি যে কথা বলছি সব্যসাচী বাবু ভালো করে শুনবেন। আমি বলেছি এক সময় 77 সালের যে সিপিএম পার্টি, 77 থেকে 87 সালের সিপিএম পার্টি পরবর্তীকালে কিন্তু ছিল না। আজকে ছিল না বলে মানুষ প্রত্যাখ্যান করেছে, আমি সেই পরিবর্তনের কথা বলেছি। আর আরেকটা কথা আপনাকে বলে রাখি, আপনি বিজেপির সাথে তৃণমূলের আতাতের কথা বলেন, আপনারা 1,43,00,000 ভোট শেয়ার করে বিজেপিকে পরিপুষ্ট করেছেন। রাজনৈতিক দল ভোটকে অন করেন নাকি? আমরা আমাদের ভোটকে ধরে রাখতে পেরেছি, এটাই তো তৃণমূল কংগ্রেসের লড়াই। ভোটের মালিক কোন রাজনৈতিক দল নয়, আপনারা মনে করছেন, কারণ আপনারা মনে করছেন মানুষকে আপনাদের কাছে তৃণমূল কংগ্রেস নজর রাখছে 2024-এর দিকে, সেই অনুযায়ী গুটি সাজাতে চাইছে। সেখানে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়, যার রাজনীতির ময়দানে আসার আগেও গোটা দেশ জুড়েই একটা পরিচিতি ছিল সেলিব্রিটি হিসেবে, এবং যেটা আমি আগেও বলছিলাম যে তার রাজনৈতিক ক্যারিয়ারেও তিনি যথেষ্ট ভাইব্রেন্ট থেকেছেন, তিনি যথেষ্ট অ্যাক্টিভ থেকেছেন, যথেষ্ট ভাইব্রেন্ট থেকেছেন, দুবারের সাংসদ, যথেষ্ট লড়াই করে সাংসদ হয়েছেন আসানসোল থেকে, সিনসিয়ারলি রাজনীতি করেছেন, সেটা সব পক্ষের তরফ থেকেই বলা হচ্ছে যে লড়াইয়ের ময়দানে তিনি সিনসিয়ারলি যখন বিজেপিটা করেছেন তখন করেছেন, এবং তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন। তো এটা তৃণমূল কংগ্রেসের জন্য কতটা অ্যাডভান্টেজ হবে? দেখুন, প্রশ্নের মৌপিয়াদি আপনার প্রশ্নের দুটো অংশ। প্রথম হচ্ছে সিনসিয়ারলি, আপনি যে প্রশ্নটা বলছেন যে সিনসিয়ারলি করেছেন, আপনি দেখুন বাবুল সুপ্রিয় বিগত দিনে যখন বিজেপি ছাড়লেন, আমি সিনসিয়ারিটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছি, তিনি কিন্তু তার মন্ত্রিত্ব ছাড়ার পরেই কিন্তু ছেড়েছেন, তার আগে নয়। আমি এর আগেও সেই সময় যখন 24 ঘন্টাতে আপনার সাথে আলোচনাতে আমি বলেছিলাম যে যদি অনুরাগ ঠাকুরদের মতো তাকে আপগ্রেড করা হতো, তার মন্ত্রিত্ব ক্যাবিনেট মিনিস্টার পোস্ট দেওয়া হতো বা তার মন্ত্রিত্ব পদ না খোয়াতে হতো, তাহলে কি বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়তেন? বা 2021-এ যদি বিজেপি আসতো তাহলে কি বিজেপি ছাড়তেন? এবার সেকেন্ড প্রশ্নটা খুব সংক্ষেপে, তৃণমূলের কি লাভ হবে? তৃণমূল যে আইডিওলজিক্যাল ব্যাটেলটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, অ্যান্টি বিজেপি যে ব্যাটেলটা, যে যারা এনআরসি করবে না, সিএ করবে না, আজকের এই বাবু এনআরসি সিএস নিয়ে সেমিনার করতে যাদবপুরে গেছিলেন, তাহলে আজকের তৃণমূলের তো একটা আইডিওলজিক্যাল যে ক্ষয়, সেই ক্ষয়টা তো হচ্ছে। এই যে মানে ওয়াশিং মেশিন একটা তৈরি করে রেখেছে, তার মধ্যে বিজেপির লোকজন এসে ঢুকছে এবং ওয়াশ হয়ে বেরিয়ে গিয়ে সেকুলার হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস। মানে আপনি বলতে চাইছেন আগে বিজেপির একটা ওয়াশিং মেশিন ছিল, এখন তৃণমূল অফিসে আবার একটা ওয়াশিং মেশিন হয়েছে, সেই ধরনের ওয়াশিং মেশিন তৈরি করেছে এবং বসিয়েছে, ইনস্টল করেছে তৃণমূল ভবনে। আমাদের সময় একদম শেষ, সবাইকে ধন্যবাদ, আপনারা এখানেই শেষ করতে হবে। কিন্তু যেমন অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো অবধি অজানা, অনেকগুলো প্রশ্নের উত্তর সেগুলো জানা, এবং বাবুল সুপ্রিয় অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা সেই সাক্ষাৎকার আবারও আপনাদের শোনাবো। আপাতত আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।